হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ছেঁড়া জামা পরে কলেজে আসতে লজ্জা করে না? কলেজে সবাই কত ভালো জামা পরে আসছে, চোখে দেখো না? বেহায়ার মতো এইরকম ছেঁড়া জামা পরে কলেজে আসছো কেন? হেই ইউ, কি বলবা? হ্যাঁ, লজ্জা করে না? ছেঁড়া জামা পরে কলেজে আসছো? বাসায় কি জামা কাপড় নাই আর, নাকি কিনে দিতে হবে? শাট আপ। আপনি নিজে আমার জামা টান দিয়ে ছিঁড়ে দিলেন, আর আপনি নিজে এসব বলছেন? আপনার মা বাবা কি এসব শিক্ষা দিয়েছে? অন্যের জামা ছেঁড়া নাকি? ছোট জামা পরে আসলে সবাই ছিঁড়বে। টাকার অভাব নাকি যে এমন শর্ট জামা পরে আসছো? এই রাখো টাকা, এটা দিয়ে ভালো জামা কিনে নিও। আরহাম কথাটা বলে শ্রেয়ার হাতে 2000 টাকার নোট ধরিয়ে দেয়। শ্রেয়া রেগে আরহামের গালে একটা চড় বসিয়ে দেয়। আরহাম চড়কে হালকাভাবে শ্রেয়াকে নিজের বাহু দ্বারা আবদ্ধ করে, তারপর নাকের সাথে নাক ঘষে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। শ্রেয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে আরহামের গলা চেপে ধরে চিল্লিয়ে ওঠে আর কঠিন গলায় বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করিস? ইউ ব্লাডি ফুল! তোমার ঠোঁট কিন্তু অনেক সফট, এভাবে গালাগালি করলে আর একটা কিস করতে পারি, এতে কিন্তু আমার মান সম্মান যাবে না। তাছাড়া আমার ফেস কিন্তু সবাই দেখছে না। সবার সামনে আমাকে এভাবে অপমান করার ফল তুই পাবি। তুই চিনিস না এই শ্রেয়া চৌধুরীকে কতটা খারাপ হতে পারে তোর ধারণার বাহিরে। সোনা, টেক কেয়ার, বাই, আবার দেখা হবে। কলেজের মাঠে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শ্রেয়া, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছে। এত মানুষের সামনে তার টপসের অনেকটা জায়গা ছিঁড়ে দেয় আরহাম নামের এক অমানুষ। আজ শ্রেয়ার কাছে লোকটাকে তার অমানুষ বলেই মনে হচ্ছে। এতদিন যাকে ভালো জানতো সেই ছেলেটা বলা নেই কওয়া নেই হুট করে কই থেকে সে সরাসরি জামা টান দিয়ে ছিঁড়ে দেয়, আবার নিজেই বলছে, ছেঁড়া জামা পরে কলেজে আসতে লজ্জা করে না? কলেজে সবাই কত ভালো জামা পরে আসছে, চোখে দেখো না? বেহায়ের মতো এইরকম ছেঁড়া জামা পরে কলেজে আসছো কেন? কোন ধরনের মানুষ হলে এমন নিজে জামা ছিঁড়ে দিয়ে নিজেই আবার বলে, আর নিজেই ওড়না গলা থেকে টান দিয়ে গায়ে ভালোভাবে জড়িয়ে দেয়, আবার সবার সামনে তাকে কিস করে, এত এত ঝগড়া করে। শ্রেয়া নিজের হাতের মুঠো শক্ত করে ভেবে নেয় ছেলেটাকে আরো একটা ঠাটিয়ে চড় মারবে। যেই ভাবা সেই, যখন হাতটা ওঠাবে সাথে সাথে ছেলেটা সেখান থেকে দৌড়ে কলেজ থেকে বের হয়ে যায়। সবাই হা হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। স্যাররা ছিল না, না হলে আর কি কি হতো সেটা সবাই ভেবে নেয়। হয়তো স্যাররা ছেলেটাকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে মারতো। আমাকে সবার সামনে অপমান করার শোধ আমি তুলব তোর থেকে। তুই এই শ্রেয়া চৌধুরীকে এখনো চিনতে পারিস নাই। যদি একবার রেগে যায় তাহলে কোনো কিছু মানে না। আর তোর মতো ছেলেকে এই শ্রেয়া চৌধুরী 2 মিনিট সময় লাগবে না রাস্তা থেকে সরাতে। হঠাৎ চিল্লিয়ে কথাগুলো বলে শ্রেয়া। এত জোরে চিল্লিয়ে ওঠে যে কাছাকাছি যারা ছিল সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। শ্রেয়ার সামনে তখন জয় এসে দাঁড়ায়। জয়কে দেখে শ্রেয়া নিজের চোয়াল শক্ত করে সেই জায়গা থেকে সরে সোজা কলেজের গেট দিয়ে বেরিয়ে যায়। সকালের কাহিনী। শ্রেয়া আর তার ফ্রেন্ড কলেজে আসে। আজকে অনার্স প্রথম বর্ষের প্রথম ক্লাস। ভার্সিটিতে এক্সাম দিয়েছিল কিন্তু কেউ চান্স পায়নি, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলো তাদের। দুইজন দুই ডিপার্টমেন্টের, শ্রেয়া সাইকোলজি, নুসরাত ইংরেজি। শ্রেয়া কলেজে এসে যখন ক্লাসে ঢোকে তখন দেখে আগেই স্যার ক্লাসে উপস্থিত। অনুমতি নিয়ে যখন ঢুকবে তখন অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে ছেলেটাকে চেনে। একটা ক্লাস করে যখন বাইরে আসছিল তখন জয় স্যার শ্রেয়াকে পিছু ডাকে। শ্রেয়া, টপস পরে কলেজে আসছো তুমি, তাও এত ছোট টপস। আরহাম তোমাকে এই অবস্থায় দেখে নাই তো? টপস তো অনেকেই পরে আসে, কিন্তু জয় স্যারের মুখে এমন কথা শুনে শ্রেয়া কিছুটা লজ্জিত হয়। হ্যাঁ স্যার, কিন্তু কেন? এটা তো এখন স্বাভাবিক, তাই না? আমাকে কি খুব খারাপ লাগছে এইভাবে? হ্যাঁ, আসলে এইভাবে বলতে চাইনি, আসলে না মানে। কি ব্যাপার স্যার, এমন তোত লাগছেন কেন? বুঝলাম না, কি বলবেন ক্লিয়ার করে বলেন।
আমি আবার ক্লাস করতে যাব। এইভাবে সময় নষ্ট না করে কি বলবেন বলেন। আসলে আরহাম এসব ড্রেস একদম পছন্দ করে না। তাছাড়া আরহাম এখন কলেজে আছে, তোমাকে এই অবস্থায় দেখতে পেলে উল্টোপাল্টা কিছু করে বসবে। তাই তুমি এই সুযোগে বাসায় যাও। আজব, আরহাম উনি কে যে ওনার জন্য ভয় পাবো আমি? ওনার সাথে কালকে আমার ব্রেকআপ হয়েছে। ওনাকে নাকি আপনারা ডেয়ার দিয়েছেন যে 1 মাস কোনো এক মেয়ের সাথে রিলেশন করতে হবে, আর সেই জন্য উনি এই 1 মাস আমার সাথে রিলেশনের নাটক করছে। তাই আর ওনাকে ভয় করার কোনো মানে হয় না। কি ব্রেকআপ হয়েছে? OMG, আই এম তো অবাক। এই শালাকে ডেয়ার দিলাম যাতে একটা প্রেম করে, আর ও 1 মাস হওয়া মাত্রই ব্রেকআপ করেছে। জি। সরি বনু, আমাদের জন্য তুমি হয়তো কষ্ট পাইছো। কিছু মনে করিও না প্লিজ। ছেলেটা এমনই, একবার যা ভেবে নেয় তাই করে। আমাদের উচিত হয়নি ওকে এমনভাবে ডেয়ার দেওয়া। থাক স্যার, এইসব নিয়ে ভাবি না আমি। যা কপালের লিখন তাই হবে। আর আপনিও এসব নিয়ে চিন্তা করবেন না। আসি তাহলে। ওকে যাও। আর এই আহারামকে ছাড়। ঈশান ছাড়া ওকে ঠিক করতে পারবে না। না, হবে না। সব কথা ঈশানকে জানাতে হবে। শ্রেয়া সেখান থেকে গিয়ে আর একটা ক্লাস করে 2 বান্দর এক হয়ে মাঠের মাঝখানে বসে গল্প করতে থাকে। তখন হুট করে তাদের সামনে আরহাম চলে আসে। আরহামকে দেখে দুইজনে দাঁড়িয়ে যায়। আরহাম সেখান থেকে চলে যায়। দুইজনে এই কাণ্ডে হা হয়ে যায়। আবার যখন বসতে যাবে তখন হুট করে আরহাম এসে শ্রেয়া টপস টান দিয়ে ছিঁড়ে দেয় কিছুটা অংশ। আকস্মিক এমন ঘটনায় ওখানে থাকা অনেকেই বিস্মিত নিয়ে তাকিয়ে দেখে আরহামকে। কিছু ছেলে এগিয়ে এসে আরহামকে কি বলবে, তার আগে সেখানে জয় স্যারকে দেখে সবাই দমে যায়। বর্তমান নুসরত হা হয়ে সবটা দেখে, মানে কি হয়ে গেল সেটা কারো মাথায় ঢুকছে না। নুসরত কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে দৌড় লাগায়। মূল উদ্দেশ্য শ্রেয়া কোথায় গেল সেটা খুঁজতে হবে। শ্রেয়ার ফোনে ফোন দেয় কিন্তু রিসিভ হয় না। এইদিকে জয় ঈশানকে ফোন দিয়ে কলেজের সব ঘটনা বলে। অপর পাশ থেকে ঈশান কিছুটা রাগী কণ্ঠে বলে, এত কিছু হয়ে গেল, আমাকে একবারও জানালি না তুই? ওদের রিলেশন কিভাবে শুরু হয়েছিল সেটা বলতো আমাকে। রাগ করিস না ঈশান, আমার কি দোষ বল? তুই তো দেশের বাইরে আছিস, তাই জানানো হয়নি। তাহলে শোন 1 মাস আগের ঘটনা। অতীত। আমরা মানে তুই ছাড়া সব ফ্রেন্ডরা সেদিন এক জায়গায় হয়েছিলাম। তো আমরা বসে বসে ট্রুথ ডেয়ার খেলছিলাম। আসলে ইচ্ছে করে খেলা শুরু করেছিলাম, কারণ আহরাম সবসময় ডেয়ার নেয় জানিস তো। ও কারোর সাথে রিলেশন করে না, তাই ভাবলাম ওর একটা ব্যবস্থা করি। তো এখন ওরে ডেয়ার দেওয়া হোক। জয় এবার আরো বলতে থাকে সেদিন গার্ডেনের কথা। তো আহরাম, ডেয়ার কমপ্লিট কর। তুই তো আবার খুব সাহসী, তা আজকে ডেয়ার কমপ্লিট করে দেখা। বলো কি করতে হবে? দেখ, ওই যে সামনে 2টা মেয়ে আছে না, ওদের মধ্যে যে কালো শাড়ি পরে আছে তাকে প্রপোজ করবি। আর যেভাবে হোক 1 মাস রিলেশন করতে হবে। ওকে বলা যাবে না এটা ডেয়ার ছিল, ওকে? দেখ ভাই, এটা কেমন ডেয়ার? তুই খুব ভালো করে জানিস আমার মেয়ে মানুষের অ্যালার্জি আছে, তাই এসব পাগলের মতো ডেয়ার দিস না। তাহলে কি বুঝে নিব আমাদের আহারাম ভীতু আর আগের মতন সাহসী নেই? আচ্ছা, সবাই একসাথে বল, আহারাম ভীতু, আহারাম ভীতু। সব বন্ধুরা মিলে আরহামকে খেপাতে থাকে। আরহাম নিজেও অনেকটা রেগে যায় আর রাগী কণ্ঠে বলে, দেখ, রাগামি না তোরা। খুব ভালোভাবে জানিস আমার এসব রিলেশন পছন্দ না। আর মেয়েটার সাথে 1 মাস নাটক করলে মেয়েটা পরে সব সত্যি জেনে কষ্ট পাবে। আচ্ছা আহারাম ভীতু। আরহাম রেগে যায়। সবার প্ল্যান কাজে লেগে যায়। আরহাম উঠে মেয়েগুলোর সামনে গিয়ে কালো শাড়ি পরা মেয়েটাকে প্রপোজ করে আর বলে ওঠে, শ্রেয়সী, হবে কি তুমি আমার বউজান? আরহামের ফ্রেন্ড সার্কেল আরহামের কথায় বিস্ময় হয়ে যায়। শ্রেয়া কিছুক্ষণ মাথা উপর নিচ করে সামনে ছেলেটাকে ভালো করে দেখে, তারপর অবাক হয়ে বলে, আমাকে চেনেন আপনি? না। তাহলে নাম জানেন কিভাবে? আর এইসব প্রপোজ করার মানে কি? এই স্থান ত্যাগ করেন তাহলে। তোমার নাম শ্রেয়সী? না, শ্রেয়া। ভাবলাম সেই হিসেবে বলেছেন। আচ্ছা, উত্তর দিলে না যে? এভাবে কেউ প্রপোজ করে? শ্রেয়া অবাক কণ্ঠে বলে। আরহাম বিরক্ত হয়ে নিজের হাতের আংটি খুলে শ্রেয়ার নখের সামনে ধরে
আর কিছুটা আবেগী কণ্ঠে বলে, শ্রেয়সী, তুমি কি আমার বাবুর আম্মু হবে? তুমি কি আমার সাথে একই পথে হাঁটতে পারবে? ওই দূর আকাশের দিকে তাকিয়ে আমি যখন তারা গুনব, তখন কি তুমি আমার পাশে রবে? হবে কি আমার মামুনির বৌমা? সবাই বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। গার্ডেনে অনেকেই বসে আছে। অনেকের নজর এই সদ্য প্রপোজ করা ছেলেটার দিকে। আরহামের ফ্রেন্ড সার্কেল ফোন বের করে সবটা ভিডিও করে রাখে। তারা অবাকে চরম পর্যায়ে চলে গেছে। আরহাম তো মেয়েদের থেকে সবসময় দূরেই থাকে, আর এখন কত সুন্দর করে প্রপোজ করলো। সবাই ভাবে সামনের মেয়েটা কি তার প্রপোজ একসেপ্ট করবে। শ্রেয়সী, কথা বলছো না যে? তবে কি তুমি প্রেমিকা হবে না আমার? আমি কি ব্যর্থ প্রেমিক হয়ে গেলাম? ইস, দেখো আমার ভাগ্য কতটা খারাপ। আমার সামনে থাকা রমণী আমাকে রিজেক্ট করলো। শ্রেয়ার মুখটা গম্ভীর করে তার ফ্রেন্ডের দিকে তাকায়, তারপর মুখটা ছোট করে আংটিটা হাতে নেয়। অনেকেই এটা দেখে হাততালি দেয়। জয় সব ফ্রেন্ড নিয়ে শ্রেয়াদের দলে যোগ দিয়ে গল্প করতে থাকে। সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে যায়। কয়েকদিন পর না চাইতেও জয় জোর করে আরহামকে ডেটিং এ দিয়ে পাঠায়। একদিন বিকালে, শ্রেয়সী, তুমি কি জানো তোমাকে প্রথম দেখায় শ্রেয়সী নামটা কেন দিয়েছিলাম? ও কিভাবে জানবো? কখনো বলেছো নাকি? আচ্ছা আরহাম, তুমি কি এই রিলেশনশিপ নিয়ে সিরিয়াস? কেন? দুজন গার্ডেনে হাঁটছে আর টুকটাক কথা বলছে। আরাম রিলেশনশিপের সিরিয়াস কথাটা শুনে কিছুটা দমে যায়। ভাবে হয়তো প্রথমবার দেখা করছে, কিছু গিফট করে নাই সেজন্য বলছে। পাশ থেকে দুটো গোলাপ কিনে শ্রেয়াসীর সামনে ধরে মিনমিন সুরে বলে, শ্রেয়সী, তোমার রূপে মোহিত আমি। তুমি আমার কাছে শুকতারার মতো। তুমি রাজকন্যা, তোমাকে সকল রূপে মোহিত লাগে। দিনভর তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। গ্রহণ করে নেন রাজকন্যা, আমার ছোট্ট মিনতি। আমি আপনাতে মোহিত হতে চাই। ছেলেটা সত্যি সত্যি আমার প্রেমে পড়ে নাই তো? এভাবে আমাদের আকৃষ্ট হলে আমি শেষ। যারা যাকে ভালোবাসে তাকে তারা পায় না কেন? কেন ভালোবাসে এমন বিষাক্ত? কি ভাবছো, ফুল নিবা না? নাকি সুন্দর করে ভালোবাসা প্রকাশ করতে পারি নাই? আচ্ছা, নিজের অনুভূতি প্রকাশ করলেই কি ভালোবাসা হয়ে যায়? আমরা না মিথ্যে অনুভূতি প্রকাশ করতে পারি, তাই না? তুমি কি আমাতে বিরক্ত শ্রেয়সী? না তো। আচ্ছা, আমাকে শ্রেয়সী কেন বলছো? প্রথম দেখায় তোমাকে কি বলে সম্বোধন করব বুঝে উঠতে পারি না। তোমাকে শাড়িতে বড়লোক রাজকন্যার মতো লাগছে, সেজন্য শ্রেয়সী বলা। তো রাজকন্যা বলতে শ্রেয়শ্রী কেন? শ্রেয়সী মানে রাজকন্যা, বুঝলে? এভাবে কেটে যায় সময়। শ্রেয়া আর আরহামের মাঝে কথা হয় প্রতিদিন টুকটাক, তবে তেমনটা না। এই ভালো মন্দ এইসবই। শ্রেয়া এসবে এত গুরুত্ব দেয় না। রিলেশনের ঠিক 1 মাস যেদিন পূর্ণ হয়, সেদিন আরহাম শ্রেয়াকে সবটা বলবে ভেবে নেয়। তাই মেসেঞ্জারে নক করে। আজ ফ্রি আছো? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। শ্রেয়া ভিডিও কলে ভাইয়ের সাথে কথা বলছিল, তখন টুং করে মেসেজের শব্দ পেয়ে মেসেজটা ওপেন করে আর দেখে আরহাম মেসেজ করেছে। আরহাম আইডিতে এতটা মেসেজ করে না বললে চলে। শ্রেয়া ভাবছে হঠাৎ আজ আইডিতে মেসেজ করলো কেন। তার ভাবনার মাঝে শ্রেয়ার ভাইয়া তাকে ধমক দেয়। এই কতক্ষণ থেকে ডাকছি, কথা কানে যায় না নাকি? ওই মনোযোগ দিয়ে রাখছিস? ভাইয়ার সাথে কি কথা বলতে মন চায় না? ও হ্যাঁ ভাইয়া, সরি। আচ্ছা, বলি না যে বাসায় কবে আসবি? আর কতদিন অপেক্ষা করব বল? তুই নাকি আমাদের এখানে মহিলা কলেজে জব পাইছিস। তো এতক্ষণ কার সাথে কি বললাম? আল্লাহ, কাল থেকে তোর ক্লাস শুরু না, তোর জন্য সারপ্রাইজ আছে। টাটা, পরে কথা বলবো। ধ্যাত, ফোনটাই কেটে দিল। আরহাম বিরক্ত হয়। শ্রেয়া অ্যাক্টিভ আছে তাও তার মেসেজের রিপ্লাই করছে না দেখে আবার বিরক্ত নিয়ে মেসেজ করে। ফ্রি আছো নাকি জানি না, আজকে গার্ডেনে আমার সাথে দেখা করো। আর্জেন্ট কথা আছে তোমার সাথে। আমি রেডি হচ্ছি, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। ছোট করে রিপ্লাই দেয় শ্রেয়া। তারপর ভাবে সেও আজকে আরহামকে সত্যিটা কি করে বলে দেবে।
সেটা 1 মাসে তাকে সত্যি ভালোবেসে ফেলে না তো? ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে দেখে, না, যে 3 পিস পরে আছে সেটা পরেই আজকে দেখা করবে। এত জামা চেঞ্জ করতে পারবে না সে। এমনি থেকে গরমও তার গোসল করার ইচ্ছে করে না, এই জামা কাপড় চেঞ্জ করতে হয় সেজন্য। গার্ডেনে এসে দেখে আরহাম গম্ভীর মুখে তার জন্য বসে আছে। হাই। এত লেট হলো কেন? সেই কখন থেকে ওয়েট করছি। সময়ের কথা মাথায় থাকে না নাকি? সরি, ভাইয়ের সাথে কথা বলছিলাম তখন। আর এতখানি রাস্তা আমাকে আসতে হবে তো, তাই না? তোমার ভাইয়া আছে? হ্যাঁ। আচ্ছা, যা বলতে আসলাম সেটাই বলি, অযথা কথা বলে সময় নষ্ট না করি। হ্যাঁ বলো, হঠাৎ ডাকলে কি করতে? দেখো, আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো বাসতেও পারবো না। এতদিন যা ছিল সব ভুলে যাও। আমি এর জন্য নিজেকে দায়ী মনে করি না। তাহলে এই 1 মাস কিসের নাটক ছিল? হ্যাঁ, এখন বলছো সব ভুলে যেতে। সব কিছুর কিন্তু একটা লিমিট থাকে। আর তুমি কি ফাজলামি করছো এখন? শ্রেয়া কিছুটা জোর কণ্ঠে বলে, তবে তাকে দেখে মনে হয় না যে এই কথা শুনে তার খারাপ লাগছে। আরহাম বিরক্ত হয়ে ধমক দেয়, তারপর নিজেই রাগী কণ্ঠে বলে, একটা কথাও না, চুপ করো। আমি সব বলছি খুলে। দেখো, সেদিন জয় আমাকে ডেয়ার দিয়েছিল যে তোমাকে প্রপোজ করতে হবে আর 1 মাস রিলেশন করতে হবে। তবে তারা ভাবছিল 1 মাস রিলেশন করলে এমনি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ব। যাই হোক, আই এম সো সরি তোমাকে হার্ট করার জন্য। আমাদের পথ চলা এখান থেকেই শেষ। খুব তো বলেছিলে সারা জীবন একসাথে চলতে চাও। তো এই 1 মাসেই আমার প্রতি বিরক্ত উঠে গেল। আর ডিয়ার মাই ফুড, একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে কষ্ট হয় না? একটাবার বুঝলেন না যে মেয়েটা 1 মাসে আপনার প্রেমে পড়ে যেতে পারে? ইডিয়েট, এই শিক্ষাই পাইছিস? জীবনে সুখী হবি না, অভিশাপ দিলাম। যা, একটা খচ্চর বউ তোর কপালে জুটবে। আমিন। কথাগুলো আরহামের কানে বাজতে থাকে। মেয়েটা তাকে এত কথা শোনালো, তা আবার সে চুপচাপ সহ্য করছে। সে ভাবছে দোষটা তার, তাই কিছু বলল না। না হলে এতক্ষণে এই মেয়ের চোয়াল মারি সমান করে দিত। আরহাম কিছুটা ধমক দিয়ে বলে, ভাষা ঠিক করো। এসব কি? হ্যাঁ, একটা মাসে কেউ ভালোবেসে ফেলে না, তাই এতে তুমি কষ্ট পাচ্ছ না? এখন এসব ভুলে নিজের মতো বাঁচতে শিখো। আমি বাঁচি আর বড়ি, সেটা তো তোরে কেউ ভাবতে বলে নাই। শালা, মেয়েদের মন নিয়ে খেলতে খুব ভালো লাগে, তাই না? দেখো, আমি মোটেও অন্য ছেলের মতো না। এই প্রথম কোনো মেয়ের সাথে কথা বলছি আমি, আর তোমার সাথে এতটাও কথা বলি নাই যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়বে। একদিনেও কাউকে ভালোবাসা সম্ভব, সেটা তোদের মতো গাধা বুঝবে না। তোরা তো পারিস মেয়েদের অসম্মান করতে। শ্রেয়া, বাহ, হ্যাঁ, তুই যখন কথা বলছো তো প্রথম দিন প্রপোজ করতে না করতে অ্যাকসেপ্ট করছো কেন? ছেলেরা প্রপোজ করলে অ্যাকসেপ্ট করতে হবে নাকি? আরহাম আসল জায়গায় আঘাত করছে। শ্রেয়া মজা নিতে গিয়ে নিজেই দমে যায়। সত্যিটা বলবে না সেটাও ভেবে নাই, তাই শ্রেয়া গটগট পা করে তখনই চলে গেছে। আরহাম ভাবে হয়তো মেয়েটা কাঁদছে। আরহাম আর কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। বর্তমান কথাগুলো বলে জয় একটা জোরে শ্বাস নেয়। তার জন্য মেয়েটা হয়তো কষ্ট পাচ্ছে। ঈশান কথাগুলো শুনে কিছুটা ঝাড়ি মেরে বলে, দেখিস ভাই, এই আরাম একদিন কোনো মেয়ের জন্য কেঁদে কেঁদে মরবে, তাও মেয়েটাকে নিজের করে নিতে পারবে না। বুঝলাম ডেয়ার ছিল, কিন্তু ওর বোঝা দরকার ছিল 1 মাসেও কাউকে ভালোবাসা যায়। আর মেয়েটাই বা কেমন রে যে প্রপোজ পাওয়া মাত্র অ্যাকসেপ্ট করলো? যাই হোক, মেয়েটার নাম কি বললি? শ্রেয়া। শ্রেয়া? হ্যাঁ, অবাক হচ্ছিস কেন? চিনিস নাকি? বাসা কই? বাসায় কে কে আছে রে জয়? মেয়েটা কি করে? জানি না বস, তুই বাসায় আগে ফিরে আয়। আহরামের সাথে মেয়েটার সেটিং করায় দিতে হবে। আহরাম যদি মেয়েটাকে ভালো না বাসে তাহলে জামা ছিঁড়ে গেল কেন? এইসব বিষয়ে পরে কথা বলবো, রাখলাম। বিকেলে আরহামের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা বদ্ধ রুমে আবিষ্কার করে। নড়েচড়ে উঠতে চাইলে শরীরে ব্যথা অনুভব করে। চোখটা ভালোভাবে মেলে দেখার চেষ্টা করে। তার সামনে একজন পানির বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো বালতি থেকে তার মুখে পানি মারছে।
সে আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে লোহার বেড়া দিয়ে ঘেরা রুমটা। সামনে পুলিশ ড্রেসে দুজনকে দেখে বুঝতে পারে সে এখন থানায় আছে। কিন্তু তাকে থানায় কে আনলো? ভাবতে ভাবতে সেখানে একটা মেয়ে লাঠি হাতে নিয়ে প্রবেশ করে। মেয়েটার দিকে তাকিয়ে তার হুঁশ ফিরে আসে। মেয়েটা আর কেউ না, শ্রেয়া। শ্রেয়াকে দেখে আরহাম অনেকটা অবাক হয়। শ্রেয়া তাকে রাস্তা থেকে উঠিয়ে আনছে। শ্রেয়ার দিকে তাকিয়ে দেখে একটা শার্ট আর প্যান্ট পরে আছে। শ্রেয়ার চোখে মুখে রাগীর একটা ভাব। সেটা দেখে আরহাম ভয় পেয়ে যায়। তুমি এখানে? আর আমাকে এইভাবে কিডন্যাপ করে আনার মানে কি? আমাকে ছেড়ে দাও, আমি বাসায় যাব। ভালো হবে না কিন্তু, বলে দিলাম। মিস্টার আরহাম খান, আপনি কার সাথে লাগতে গিয়েছিলেন সেটা হয়তো জানেন না। একটু খোঁজ নিয়ে আমার সাথে আপনার লাগা উচিত ছিল। আমাকে সবার সামনে অপমান করেছেন, এটার প্রতিশোধ আমি নেব না তা কি হয়? দেখো, সেটা আমাদের একটা পার্সোনাল ব্যাপার ছিল। আমাদের এখান থেকে ছেড়ে দাও, নয়তো ভালো হবে না, বলে দিলাম। যেসব ড্রেস পরে কলেজে গেছিলা সেটা আমার একদম পছন্দ হয়নি, তাই ছিঁড়ে দিয়েছি। তোর পছন্দের সাথে আমার কি? তুই কি আমার জামাই লাগিস যে তোর পছন্দের জামা পরতে হবে আমার? আরহামকে আর কোনো কথা বলতে না দিয়ে শ্রেয়া লাঠিটা নিয়ে আরহামের দুই পায়ে দুইটা বাড়ি মারে। আরহাম জোরে চিল্লিয়ে ওঠে। কনস্টেবল যারা আছে তারা ভয় পেয়ে পিছিয়ে যায়। তারা বুঝতে পারছে না অযথা একটা ছেলেকে এখানে ধরে নিয়ে এসে শ্রেয়া মামুনি মারতেছে কেন। শ্রেয়ার হুমকির কারণে তারা আরহাম নামে ছেলেটাকে এখানে আনছে। আরহাম রেগে মাথা নিচু করে আছে। মেয়েটার রাগ দেখে সে কিছুটা ভয় পায়। আরহাম মিনমিন করে বলে, শ্রেয়সী, আমার লাগছে। দেখো, যা হবার হয়েছে। প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দাও। আমি সরি, মাথায় রাগ উঠেছিল সেজন্য। হুট করে আরহামের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শ্রেয়ার ইশারায় একটা পুলিশ আরহামের পকেট থেকে ফোনটা বের করে শ্রেয়ার হাতে দেয়। শ্রেয়া ফোনটা নিয়ে যে নাম্বার থেকে ফোন এসেছে সেটা দেখে অনেকটা অবাক হয়। তারপর তাড়াতাড়ি করে আরহামের বাঁধন খুলে দিয়ে ফোনটা হাতে গুজে দেয়। আবারও লাঠি নিয়ে আরহামের পিঠে 3টে বাড়ি মারে। তারপর কিছুটা উঁচু গলায় বলে, আজকে তোর ফোনে রিং দেওয়া শুভাকাঙ্ক্ষীর কারণে আমার কাছ থেকে বাঁচতে পারছিস। সবার সামনে আমার জামা ছেঁড়ার সাহস কই থেকে অর্জন করছিস তুই? এখন তো একটা শার্ট আর প্যান্ট পরে আছি, ছিঁড়তে ইচ্ছে করছে না? আমার সাথে ব্রেকআপ করছিস, তাও তোকে কিছু বলি নাই। আর তুই পরের দিন কোন অধিকারে আমার সাথে এমন ব্যবহার করার সাহস দেখাস? তুই যদি তখনও আমার বিয়ে থাকতিস তখন হয়তো এটার জন্য খুশি হতাম। শ্রেয়সী, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আমাকে এভাবে থানায় এনে মারার মানে কি? তখন রাগের মাথায় এমনটা করে বসছি। তুমি কাজটা ভালো করো নাই। শ্রেয়া জোর গলায় আরহামকে যেতে বলে নিজের দৌড়ে চলে যায় থানা থেকে। আরহাম অনেক কষ্টে উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে পানি পড়ছে। একটা কনস্টেবল আরহামকে ধরে হসপিটালে নিয়ে যায়। তুই? ঈশান আজকে লন্ডন থেকে দেশে ফিরেছে, সেটা কেউ জানে না। সে এখানে এসে বাংলাদেশের নাম্বার থেকে তার কলেজের 2টা ফ্রেন্ডকে আগে ফোন করে। জয় রিসিভ করে ঈশানের আসার খবর পেয়ে খুশিতে লাফিয়ে ওঠে। ওকে নিতে আসছে বলে ফোন কেটে দেয়। আরহামকে অনেক কয়বার ফোন করে কিন্তু ফোন রিসিভ হয় না। কিন্তু এখানে তার সামনে এই সময় শ্রেয়াকে সে আশা করেনি। শ্রেয়াকে দেখে অবাকে চরম পর্যায়ে চলে যায়। তো তুই এখানে? তোকে কে বললো আমি বাংলাদেশ আসছি? শ্রেয়া কিছু না বলে ঈশান ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশানও শক্ত করে জড়িয়ে নেয় বোনটাকে। তোকে কে বললো বনু আমি আজ আসবো? আমি তো সারপ্রাইজ দিব বলে তোদের বলি নাই, আর সেই তুই নিজেই আমাকে সারপ্রাইজ দিলি। বুঝতে পারছি, সেই জন্য তুই আমাকে একটাবার বললিও না ভাইয়া। আর তোর সারপ্রাইজের গুষ্টি কেলাই। বললে আমার কলিজাটাকে এমন সারপ্রাইজ দিতে পারতাম নাকি? চলো বাসায় চলো। এসব কি পরে আসছিস? তুই থানায় গিয়েছিলি নাকি? এসব কবে ছাড়বি? আর থাম, আমার ফ্রেন্ড আসবে, ওকে নিয়ে বাসায় যাব। কেউ আসবে না, চলো তো। নাকি এখানে সবার সামনে বসে কান্না করব? ঈশান কি করবে বুঝতে পারে না, কারণ এখানে তার ফ্রেন্ডরা তাকে রিসিভ করতে আসবে। এসে যদি দেখে ঈশান নাই তাহলে তারা কষ্ট পাবে। এসব ভাবতে ভাবতে শ্রেয়ার হাত ধরে এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে বাইরে আসে। তখন ঈশানের ফোনটা বেজে ওঠে।
ফোন রিসিভ করে চিল্লিয়ে ওঠে। ভাইয়া, কি হয়েছে তোর? চোখে পানি কেন? আমি আসতেছি, তুই আমাকে গাড়িটা দিয়ে অন্য গাড়ি ধরে বাসায় যা, আমার বাসায় ফিরতে লেট হবে, আসতেছি আমি। আরে কি হয়েছে বলে তো যাবি। আমার কলিজার দোস্তকে কে জানি মেরে হসপিটালে ভর্তি করাইছে। তুই যা বোন, আমি রাতে এসে তোর সাথে কথা বলবো। ওকে। আরাম ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? ও মা গো, বাঁচাও আমাকে। পরিচয়: শ্রেয়া চৌধুরী, মা ঈশিতা চৌধুরী, বাবা শাহিন চৌধুরী, বড় ভাই ঈশান চৌধুরী। বাবা একজন পুলিশ এসআই, মা প্রাইমারি শিক্ষক, বড় ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শ্রেয়া এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। রাজশাহী শহরে তাদের বেড়ে ওঠা। অপরদিকে ঈশান গাড়ি নিয়ে জয়ের দেওয়ার ঠিকানায় হসপিটালে পৌঁছে যায়। শ্রেয়া নিজেকে শান্ত করে একটা ট্যাক্সি ধরে সব ব্যাগপত্র নিয়ে বাসায় আসে। শ্রেয়াকে এত ব্যাগ নিয়ে আসতে দেখে শ্রেয়ার মা ঈশিতা চৌধুরী এগিয়ে আসে আর অবাক হয়ে বলে, এতগুলো ব্যাগ কই থেকে আনলি? আর তুই থানায় নাকি গেছিলিস, একটা ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করেছিস, এসব কি করতেছিস বলতো? বাবার ক্ষমতা পেয়ে এইভাবে কেউ কাউকে আঘাত করে? ছেলেটা দোষ করছে বলেই এভাবে মারছি, সেটা নিয়ে কথা শুনতে চাই না আমি। এইসব তোমার গুণধর ছেলের ব্যাগ, সে দেশে ফিরছে আর এখন বন্ধুর লগে দেখা করতে গেছে। আমি রুমে গেলাম, তুমি ব্যাগ নিয়ে রেখে দাও ভাইয়া রুমে। ঈশান দেশে আসছে? শ্রেয়া কিছু না বলে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। এইদিকে ইতিশা চৌধুরী শ্রেয়ার থেকে উতো না পেয়ে রেগে বিড়বিড় করে, এই ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারলাম না। ছেলেটা যদিও আমার কথা শুনে, কিন্তু মেয়েটা একদম বাপের মতো ঘাড়তেরা। আমার মতো ঘাড়তেরা শুনি তো। শ্রেয়ার বাবা বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বলে। শ্রেয়ার মা রেগে যায় আরো, আর চিল্লিয়ে বলে, কে আবার? তোমার গুণধর মেয়ে। কি ব্যাপার, আজকে আমার বউটা রেগে আছে কেন? একদম বাচ্চামি করবে না। তোমার ছেলে নাকি দেশে ফিরছে, অথচ আমি জানি না। আর শ্রেয়াকে বললাম যে ঈশান কই, ঠিক মতো উত্তরও না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। থাক বাদ দাও, কিন্তু ঈশান আসবে একবার বলেও নাই তো আমাদের, কখন আসছে আর এখন কই আছে? তোমার মেয়ে তো সেটাই আমাকে বলে নাই, সেজন্য চিল্লাচিল্লি করতেছি। যাক বাদ দাও, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরে বলো না, আমি থানায় ছিলাম না তো, মেয়েটা নাকি একটা ছেলেকে থানায় এনে মারছিল, আর কারো ফোন পেয়ে নাকি তড়িঘড়ি থানা থেকে বেরিয়ে যায়। এটা তোমার মেয়ের নতুন নাকি? এটা নিয়ে আবার চিন্তিত কেন? সকালে তোমার সাথে মেয়ের সাথে কি ঘটেছে তার খেয়াল আছে তোমার? সেটা নিয়ে নিশ্চিন্তিত আমি। ঈশান নাকি কোনো কলেজে টিচারের যোগ হচ্ছে, আমি কথা বলে সিরিয়ার কলেজে জয়েন করেছি। ও সিরিয়াকে নিয়ে যাবে, নিয়ে আসবে। যা ভালো বুঝবে তাই করো, আসো খাবে। তোমার ছেলে মেয়েদের কথা তো বলতে পারবো না, কে কখন খায় না খায়। চলো। রাত 10টার সময় আরহামের জ্ঞান ফিরে আসে। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছিল পরে। পায়ে এতটা না লাগলেও পিঠেও যে বাইটা মারছে সেটার কারণে ফুলে উঠেছে অনেকটা। আরহাম চোখ খুলে ঈশানকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সেটা দেখে ঈশান একটা হাসি দেয়। আরহাম হালকা সুরে বলে, দেশে কবে আসলি? আজকে আসলাম, তোকে ফোন দিয়েছিলাম, রিসিভ করিস নাই তো। এসব বাদ দে, আগে বল তো তোর এই অবস্থা কিভাবে হলো, আর কে করলো এসব? কে আবার? আমার এক্স। জয় থতমত খেয়ে যায় আরহামের কথা শুনে। শ্রেয়া তার এই অবস্থা করেছে? ঈশান ভ্রু কুঁচকে ফেলে। একটা মেয়ে এইভাবে মারতে যাবে কেন? তাই নিজের মধ্যে সন্দেহ চেপে ধরে রাখতে না পেরে আরহামের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, একটা মেয়ে এভাবে মারবে কেন? ব্রেকআপ করেছিস সেজন্য নাকি? না। আরহামের মুখে না শুনে কিছুটা বিরক্ত হয় ঈশান। তাহলে কেন মারবে সে বুঝতে পারে না। অযথা তো কেউ মারতে যাবে না, তাই ঈশান আবারও বলে, তাহলে? সকালে কলেজে সবার সামনে তার টপস ছিঁড়ে দিয়েছিলাম, সেজন্য। সেটা নাকি গায়ে লাগছে খুব, অপমান হয়েছে, তাই আমার শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে আদর করে দিল। হোয়াট? সি আহরাম, তোকে বন্ধু ভাবতেও লজ্জা করে। একটা মেয়ের সাথে রিলেশনের নাটক করেছিস, আবার সবার সামনে লজ্জায় ফেলাইছিস। বাহ বাহ। তা তার টপ সেরার কারণ? তোকে কি ব্রেকআপের জন্য কথা শোনাইছে? না। বল তাহলে। শর্ট টপস পরে কলেজে আসছে দেখে রাগ লাগছে, সেজন্য। জানিস তো
আমি শর্ট জামা পছন্দ করি না। কলেজে কি আর কেউ তার থেকে শর্ট জামা পরে ছিল না? ছিল। তাহলে? আমার রাগ লাগছিল সেজন্য। হঠাৎ করে চরের শব্দ হয়। জয় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। সে খুব ভালো করে জানে চরটা আরহামের গালে পড়েছে। ঈশান মেয়েদের অসম্মান করা একদম পছন্দ করে না। তারপর আরহাম তো মেয়েদের সাথে মেশে না, কিন্তু হঠাৎ এমনভাবে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করায় ঈশানের রাগ আরো বেশি হয়। আরহাম ধীর কণ্ঠে বলে, সরি দোস্ত, আমি বুঝতে পারি নাই। তুই তো জানিস আমি এমন ছেলে না, কিন্তু মেয়েটার এমন পোশাক দেখে আমার রাগ উঠছিল। 1 মাস কথা বলছিলাম, সেজন্য হয়তো এমন ড্রেস পরা দেখে খারাপ লাগছে। আচ্ছা বুঝলাম, মেয়েটা সেটার জন্য তোকে থানায় নিয়ে গিয়ে মারছে। বাহ, মেয়েটার পরিচয় কি? নাম ছাড়া কিছু জানি না। কি জানিস? জয়, এটাকে বাসায় ফেলে দিয়ে আয় তো, যা। আমি বাসায় যাই, অনেক আগে দেশে আসছি, এখনো মা বাবার সাথে দেখা করা হয়নি। ঈশান। আরহাম, একটা কথাও না, বাসায় যা, কাল কথা হবে। ঈশান আর কোনো কথা না বলে বাসায় চলে যায়। জয় আরহামকে নিয়ে তার বাসায় রেখে আসে। ঈশান বাসায় এসে মা বাবার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে নিচের রুমে গিয়ে গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। শ্রেয়ার সাথে আর কথা হয় না। শ্রেয়া সেই এসে ঘুমিয়ে গেছে, আর ওঠার নাম নেই। ঈশানও আর বোনের ঘুমটা ভাঙায় না। পরে কিছু একটা মনে করে আরহামকে মেসেজ করে। কি করিস? এই তো সোফায় চিত হয়ে বসে আছি। কেন, ঘুমাবি না নাকি? আরে ভাই, শুতে পারলে তো ঘুমাবো, পিঠের অবস্থা শেষ। আমার শুতে গেলেই ওমাগো বলে চিল্লাতে হচ্ছে। শয়তান মেয়ে আমার পিঠের হাড় ভাঙছে। হয়েছে, মেয়েটার নাম ছাড়া আর কিছু বলতে পারবি? তুই কি মেয়েটাকে জেলে দিবি নাকি? আরে মেয়েটা মনে হয় পুলিশের লোক, না হলে আমাকে থানায় নিয়ে গিয়ে মারতে পারতো না। চুপ, একবার বলছি নাকি যে মেয়েটাকে জেলে দেব? দেখতে চাই আমার প্রাণ প্রিয় বন্ধুকে এত আদর কোন মেয়ে দিল। হ্যাঁ, আমি একটা নাম ছাড়া নাম্বার আর আইডি দিতে পারবো। দে। আরহাম নাম্বার কপি করে ঈশানের মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। নাম্বার থেকে ঈশান ভ্রুকুটি উঁচু করে কিছু ভাবতে থাকে। তারপর আরহাম আইডির লিংক দিলে আইডি খুলে ঘুরে এসে ডাটা অন করে ঝট করে বিছানা থেকে উঠে পড়ে আর দৌড় লাগায় শ্রেয়ার রুমে। উহ, শ্রেয়া যেন কিছু করে না বসে। এই মেয়েটাকে নিয়ে সুখ হলো না আমার। আল্লাহ, শ্রেয়া যেন ঠিক থাকে। ঈশানের এখন কান্না পাচ্ছে। তার বোন কতটা আবেগী সেটা তার থেকে বেশি কে জানে, কারণ শ্রেয়ার তো একটা অতীত আছে। 1 মাস রিলেশন করলেও দেখা গেল সে এই 1 মাসে হয়তো আরহামকে ভালোবেসে ফেলেছে। কারণ শ্রেয়া কখনো রিলেশন করবে না সেটা ঈশান জানে। যেহেতু রিলেশনে জড়িয়ে গেছে, হয়তো সত্যি আরহামকে ভালোবাসে। ঈশানের এখন রাগ উঠছে। আরহামের ভুলের জন্য তার কলিজার টুকরো বোনটার কিছু হয়ে গেলে তো সে বাঁচবে না। আরহাম যে নাম্বার আর আইডি লিংক দিয়েছে সেটা তার চিনতে অসুবিধা হয়নি, সেটা তো তার প্রাণপ্রিয় বোনের। ঈশান জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। যখন দেখলো শ্রেয়া দরজা খুলছে না, তখন দরজা ভাঙার জন্য রেডি হয়। যখনই দরজায় লাথি মারবে, সাথে সাথে দরজা খুলে দেয়। ঈশান দরজা লাগিয়ে দিয়ে শ্রেয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। শ্রেয়া কিছু বুঝতে না পেরে ঠোঁট উল্টিয়ে বলে, ভাইয়া কি হয়েছে, তুই কাঁদছিস? কই না তো, এতক্ষণ সময় লাগে তোর দরজা খুলতে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন, কি হয়েছে? ভয় পেলি কেন? আমি মারা গেছি নাকি? অদ্ভুত, ঘুমিয়ে পড়ছিলাম। তুই কাঁদছিলিস কি এতক্ষণ? চোখে মুখে পানির ছিটা দিয়ে দরজা খুলছিস, তাই না? আমাকে একদম মিথ্যা বলতে যাবি না। ভাইয়ের প্রশ্নের উত্তর তার কাছে নাই। কি বলবে সে? সে তো কখনো মিথ্যে কথা বলতে পারে না। শ্রেয়া বিছানায় গিয়ে কোলবালিশ জড়ায় নিয়ে চোখ বন্ধ করে। এত সহজে কাউকে না চিনে প্রেমে পড়লি আবারও কিভাবে? এক ভুল কয়বার করবি? তুই হয়তো ভাবছিস আরহামকে আমি ভালোবাসি, কিন্তু না, এর পিছনে কারণ ছিল। চিন্তা করিস না, আরহামের জন্য খারাপ লাগছে না আমার। ভুলে যাবি কবে অতীত? পারি না ভাইয়া, আরহাম ভাইয়ার ব্যবহার আমার অতীতকে মনে করিয়ে দিল। আর সরি, জানতাম না আরহাম ভাইয়া তোর বেস্ট ফ্রেন্ড। আমি ভাবছি তুই হয়তো আরহামকে ভালোবেসে ফেলেছিস, সেজন্য ভয় লাগছে কিছু আবার করে না বসিস। তাই তো এইভাবে তোকে বিরক্ত করলাম। পাগল হয়েছিস? আর কাউকে বলবি না, একটা সিক্রেট বলি তোকে। সেদিন আমাকে ও ডেয়ার দিয়েছিল যে আজকে যে প্রপোজ করবে তাকেই অ্যাকসেপ্ট করতে হবে। আর সেই সুবাদে ভয় পাইয়ে দিয়েছিলি?
ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তোর জন্য অনেক কিছু নিয়ে আসছি, কাল সকালে দেখিস। ভাইয়া, একটা কথা রাখবি? বল। আরহাম ভাইয়া যেন না জানে আমি তোর বোন। জানলে হয়তো তোর সামনে লজ্জায় আসতে পারবে না। তোকে সেটা ভাবতে হবে না, আমি সেটা ম্যানেজ করে নেব। তুই ঘুমা। গুড নাইট। শুভরাত্রি। শ্রেয়া ঘুমিয়ে যাওয়ার পর ঈশান শ্রেয়ার গা থেকে কাঁথা সরিয়ে দিয়ে দরজা হালকা ভিড়ে দেয়। তারপর নিজের রুমে গিয়ে স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। যতই গরম হোক, শ্রেয়া কাঁথা ছাড়া ঘুমাতে পারে না। ঈশান ফোনটা হাতে নিয়ে দেখে আরহাম অনেকগুলো মেসেজ করেছে। তার মধ্যে একটা মেসেজ হলো, কিরে ভাই, তুই কি এই বদ মেয়েটাকে চিনিস? মেসেজ দেখে ঈশানের হাসি পায়। বদ বলে? তাও তার বোনকে। আরহাম যদি জানে শ্রেয়া ঈশানের বোন, তখন তার রিয়াকশন কেমন হবে? ঈশানের খুব ইচ্ছে করতেছে সেটা দেখার জন্য। মেয়েটার সাথে কলেজে এমন ব্যবহার করেছিলিস কেন রে? তুই কি কোনোভাবে সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়েছিস? কি বলিস এসব? ঈশানের মেসেজ দেখে আরাম ভরকে যায়। সে ওই পাগল ছাগল মেয়েটাকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? যে মেয়ে জামা ছেঁড়ার জন্য জেলে দেয়, তাকে কিভাবে সে ভালোবাসবে? আচ্ছা, যদি ভালো নাই বাসে, তাহলে এমন ড্রেস দেখে তার রাগ উঠেছিল কেন? ঈশান আবারও বলে, কি বলি বুঝিস না? যদি নাই ভালোবাসিস তাহলে টপস পরা দেখে রেগে গেছিস কেন? আর ভাই, টপস এখন সবাই পরে, তুই সেটা নিয়ে রাখবি কেন অযথা? আরে তুই কি চাস নিজেও জানিস না। ভাগ শালা, আমি কেন ভালোবাসতে যাবো এমন পাগল মেয়েকে? পাগল মেয়ে মানে? পাগল নয় তো কি? হ্যাঁ, যে সামান্য কারণে জেলে দেয় তারে কোন পাগলে ভালোবাসবে? তুই পাগল তো 14 গোষ্ঠী পাগল। ঈশান রেগে ডাটা অফ করে অফলাইন হয়ে যায় আবার। আরাম হা হয়ে মেসেজের দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে পাগল বলাই ঈশান এমন খেপে গেল কেন? না, এভাবে চলতে থাকলে আমি কোনো দিন জানি মারা যাব। 3 বন্ধু মাস্টারি করার জন্য উঠে পড়ে লাগলাম, কিন্তু জয় আর আমি ডিগ্রি কলেজে জব পেলেও তো ঈশান মহিলা কলেজে জয়েন করছে। না, 3 জন একসাথে থাকলে ভালো হতো। আরাম বিড়বিড় করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারে না। সকালে মায়ের ডাকে তার ঘুম ভাঙে। নতুন জবে জয়েন করেছে, সেই জন্য না গেলেও হবে না। তাই কোনো রকম খাওয়া দাওয়া করে বাইক না নিয়ে রিক্সা করে আজকে যায়। গাড়ি চালাতে গেলে অসুবিধা হবে তার। আরহাম কলেজে গিয়ে দেখে জয় আগে থেকে এসে বসে আছে। জয় আরহামকে দেখে অফিস থেকে বাইরে যায়, গিয়ে দুজনে গল্প করতে থাকে। অন্যদিকে সকালে শ্রেয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যায়। তখন তার বাবা কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, ঈশান, শ্রেয়াকে সাথে করে নিয়ে যাও কলেজে, আর আসার সময় ওকে সাথে আসবা, মনে থাকে যেন। তোমার যতই কাজ থাকুক, ওকে বাসায় নিয়ে যাওয়া আসার দায়িত্ব কিন্তু এখন থেকে তোমার। বাবার কথায় শ্রেয়া খাওয়া বন্ধ করে দেয়। সে ফ্রেন্ডের সাথে যাবে এক জায়গায়, দুজনের বাসা। তা নয় ভাইয়ার সাথে যাবে কেন? বাবা, আমরা দুজন একসাথে যাই তো, তাই ভাইয়ার সাথে আমি যাব না। আর ভাইয়া তো মহিলা কলেজে জয়েন করছে, তাই না? না, তোমার ভাইয়ার ট্রান্সফার করাইছি আমি। ওর জায়গায় অন্য একজনকে দিয়ে ওকে তোমার কলেজে জয়েন দিছি। ইয়া, 3 বন্ধু একসাথে একই কলেজে, এ উল্লাল্লাহ। শাহিন চৌধুরী ছেলের দিকে রাগে চোখে তাকায়। এত বড় ছেলে কোথায় কি করতে হয় জানা নেই হয়তো, নয়তো খাবার টেবিলে কেউ এইভাবে অবলা মার্কা ড্যান্স দেয়। ঈশান বাবার থেকে চোখ নামিয়ে খেয়ে শ্রেয়াকে নিয়ে গাড়ির কাছে যায়। গাড়িতে যাবি নাকি বাইকে? গাড়িতে যাব, কারণ তুই আমাদের দুইজনকেই নিয়ে যাবি। আমি আর নুসরাতকেও সাথে নিবি। ভাইয়া, আমি ওকে আমাদের গাড়িতে নিলে তুই কি রাগ করবি? না, এক জায়গায় যখন যাবি তাহলে রাগ দেখিয়ে লাভ নাই। ও কোথায়, আসতে বল। তুই যা, বাহিরে নুসরাত দাঁড়িয়ে আছে, আমাকে গাড়ি চাবি দে, নিয়ে আসতেছি। তুই? ভাইয়া প্লিজ, আমিও গাড়ি চালাতে পারি। তুই সাথে না থাকায় গাড়ি চালাতে দেয়নি বাবা। প্লিজ, এখন তুই আছিস, আমি গাড়ি চালাই। আচ্ছা, এই নে চাবি। ঈশান বাইরে গিয়ে দেখে নুসরাত দাঁড়িয়ে আছে। ঈশান তার সাথে কিছুক্ষণ কথা বলে। এর মাঝে হর্নের শব্দে সবাই গাড়ির দিকে তাকায়। ড্রাইভারের জায়গায় শ্রেয়াকে দেখে নুসরাত এক্সাইটেড হয়ে যায়। তারও অনেক শখ গাড়ি চালানোর, কিন্তু শ্রেয়া শিখিয়ে দেয় না। নুসরাত দৌড়ে শ্রেয়ার পাশের সিটে বসে পড়ে। ঈশান বাঁকা হেসে নিজের হাসিটা লুকিয়ে হালকা ধমক দেয় নুসরাতকে। পিছনে বস, আমি শ্রেয়ার কাছে বসতেছি। গাড়ি চালাতে অসুবিধা হলে তুই ওকে সাহায্য করতে পারবি না।
নুসরাত কিছু বলবে কিন্তু তার আগেই ঈশান আবারও ধমক দেয়। কি বললাম কানে যায়নি? নুসরাত শ্রেয়াকে ঈশানের বিরুদ্ধে কিছুক্ষণ মামলা দেয়। ঈশান নুসরাতের সব কথাই শুনতে পায়, তবে কিছু না বলে শ্রেয়ার পাশের সিটে বসে পড়ে। শ্রেয়া গাড়ি ঘুরিয়ে কলেজের রাস্তায় যায়। শ্রেয়া কলেজে পাওয়ার 2 মিনিট আগে গাড়ি দাঁড় করায়। ঈশান শ্রেয়ার দিকে তাকিয়ে নামিয়ে পড়ে। সে জানে তাকে কলেজে এই গাড়িতে নিয়ে যাবে না, কারণ শ্রেয়া চায় না সবাই জেনে যাক ঈশান তার ভাই। আহারাম, এটা ঈশান না? আরে হ্যাঁ, কিন্তু ঈশান এখানে কি করে? এটাই তো চলতো দেখি। আমি হাঁটতে পারবো না, ধীরে নাম ভাই। ফার্স্ট ক্লাস এই তলায় আছে, তাই নিচে আর নামবো না, কষ্ট করে। আরাম হাতের ইশারায় ঈশানকে 2 তলায় আসার জন্য ইশারা করে। ঈশান সেই দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বোঝাই যাচ্ছি। নুসরত অবাক হয়ে শ্রেয়ার কথা শোনে। শ্রেয়া ওকে আরামকে মারার কথাটা শোনায়। নুসরত হা হয়ে তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। মেয়েটা আরামকে থানায় নিয়ে গিয়ে মারছে, বাপরে। শ্রেয়া হা হয়ে থাকা মুখ দেখে বিরক্ত হয়ে উল্টো মুখ হয়ে হাঁটতে থাকে। তখন আরহাম জোরে আ বলে চিল্লিয়ে ওঠে। ঈশান আর জয় দৌড়ে আরহামের কাছে যাচ্ছে। শ্রেয়া শব্দ পেয়ে ঠিকভাবে ঘুরে পায়ের দিকে তাকিয়ে দেখে আরহামের সাথে ধাক্কা খাইছে সে, আর আরহাম পা ধরে বসে আছে। ঈশানের খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা চেপে রাখে। এই মেয়ে, সমস্যা কি তোমার? কালকে লাঠির বাড়ি মেরে শান্তি হয়নি, আজকে আবার ধাক্কা দিয়ে পা ভেঙে ফেলছো। এই তার ছেঁড়া মেয়ে, চোখ কোন দিক দিয়ে হাঁটো? আরহাম রাগী কণ্ঠে শ্রেয়াকে কথাগুলো শোনায়। শ্রেয়ার রাগ উঠলেও কিছু একটা ভেবে মুখে হাসি টেনে বলে, ও মা, আপনি কানা নাকি? আমি কোন দিকে তাকিয়ে হাঁটছিলাম দেখেন নাই? হ্যাঁ দেখছি তো, পেতনির মেয়ে উল্টা হয়ে। তাহলে দেখেও শুনতে চান না কেন? নাকি মেয়েদের সাথে কথা বলার জন্য ছটফট করছেন? কোনটা? চুপ, একটা কথাও না। বেয়াদব মেয়ে, স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা পাওনি? না গো, তুমি একটু শিখিয়ে দিও তো। শ্রেয়ার গা ছাড়া ভাব দেখে আরহাম রেগে যায়। চড় মারার জন্য হাত ওঠাবে, তখন ঈশান হাতটা ধরে। নুসরাত ঈশান ভাইয়া বলে ডাকতে যাবে, তখন শ্রেয়া চোখ গরম করে তাকায়। সেজন্য কিছু বলতে চেয়েও বলতে পারবে না। ঈশান হাত ছাড়, এই মেয়েকে আমি খুন করব। আরহাম ছাড়, বাচ্চা মেয়ে, আমাদের হাতে আর সময় নাই, চল ক্লাস নিতে যাওয়া লাগবে। ঈশানের জন্য আজ বেঁচে গেলে, এরপর সামনে পড়লে খুন করব। ঈশান জয় আর আরহামকে তাদের ক্লাসে নেওয়ার জন্য যেতে বলে। শ্রেয়া আবার কিছু মনে করে হালকা চিল্লিয়ে আরহামের উদ্দেশ্যে একটা কথা বলে। তাতে আরহাম নিজের পকেট থেকে একটা পেন ছুঁড়ে মারে শ্রেয়ার দিকে। এই মেয়ে, আজকে আবার এমন শর্ট জামা পরে আসছো কেন? এই আরহাম কিন্তু একদম এসব পছন্দ করে না। এই মেয়ে, এই আবার কিন্তু তোমার জামা ছিঁড়ে দিব। শ্রেয়া নিজেই আরহামকে ব্যঙ্গ করে কথাগুলো বলে। জয়, ঈশান আর নুসরত হাসতে হাসতে পড়ে যেতে থাকে। ঈশান 3 তলায় যাচ্ছিল, তখন শ্রেয়ার কথাটা শুনে ফিক করে হেসে দেয়। তারপর নুসরতের দিকে তাকিয়ে নিজের চল শক্ত করে সেখান থেকে চলে যায়। আর শ্রেয়ার এমন কথাই আরহামের অনেকটা রাগ উঠে যায়। তাই নিজের শার্টের পকেট থেকে পেন বের করে মাথা খুলে শ্রেয়ার দিকে ছুঁড়ে মারে। শ্রেয়া সেটা ধরে হাসতে হাসতে নিজের ক্লাসে চলে যায়। জয়ের খুব হাসি পাচ্ছে মেয়েটার এমন কথা শুনে। ঈশান আরহামের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে ধীর কণ্ঠে বলে, এই মেয়ে, এসব কি ধরনের জামা পরে আসছো? হ্যাঁ, আরহাম এসব পছন্দ করে না, ছিঁড়ে ফেলবে কিন্তু আবারও। ঈশান জোর পায়ে ক্লাসে ঢুকে পড়ে। আরহাম হাবলার মতো তাকিয়ে থাকে ঈশানের যাওয়ার দিকে। শেষে কিনা ঈশানও তাকে ব্যঙ্গ করলো। এখন নিজের ওপর তার খুব রাগ হচ্ছে। শেষে ঈশানও আমাকে এইভাবে বলল। এই মেয়ে তো সবার মাথা বশ করে নিচ্ছে। না, এভাবে চলতে থাকলে আমি মুখ দেখাতে পারবো না। মেয়ে তোমার মুখের কথা বুলেটের চেয়েও বেশি ক্ষত করে। তবে কি ক্ষত করেছে জানো? আমার মন। হ্যাঁ, আমি ক্ষত হয়েছি। যাই, ক্লাসে সময় হয়ে গেছে। পরিচয়: আরহাম খান, মা গৃহিণী, বাবা একটা কোম্পানির পিএ পদে আছে। পরিবারে মা বাবা আর আরহাম ছাড়া কেউ নেই। নুসরত মা বাবার একমাত্র সন্তান। তার কাজ ঈশানের সাথে সবসময় লেগে থাকা। যদি বলো আমার কাছে কি আছে, তাহলে আমি বলবো আমার কাছে এক ছেঁড়ার টপস আছে, যেটা আমার পাগল স্যার ছিঁড়ে দিছে। পাগল বলার কারণ কি নুসরাত জানিস? কি? সাইকোলজির শিক্ষক মানেই পাগল। আর যদিও আমি সাইকোলজি স্টুডেন্ট, কিন্তু আমি পাগল না।
আর হাম স্যার পাগল। আমার কাছে পাগলের দেওয়া ছেঁড়া জামা আছে। জাস্ট স্টপ শ্রেয়সী, সবকিছুর একটা লিমিট থাকে। আমি তোমার শিক্ষক, সেজন্য ভদ্রতা বজায় রাখতে শিখো। সেই সকাল থেকে অনেক করছো, আর একটা কথা বললে নদীতে চোবাবো। কলেজ শেষে যখন শ্রেয়া গাড়ির কাছে যাবে তখন আরহামকে দেখে একটু মজা নেওয়ার কথা ভাবে, আর যেই ভাবা সেই কাজ শুরু করে দিয়েছে। আর আরহাম সেটা শুনতে পেয়ে রেগে যায়। পাশ থেকে ঈশান বলে, শ্রেয়া, যা হবার হয়েছে বাদ দাও না। আরহাম একটু রাগী, সেজন্য ভুল করে তোমার টপ ছিঁড়ে দিয়েছে। আর তুমি এটার জন্য ওকে থানায় নিয়ে গেছিলা, মারছো অনেক, তাও কি এইরকম কথা শোনাতে থাকবা? পুরো কলেজের সামনে আমার জামাতে হাত দেওয়ার সাহস যে দেখায়, সে শরীরে হাত দেওয়ার সাহস দেখাবে না, এটা কি হতে পারে? সেজন্য আগেই সাবধানে থাকতে বলবেন। এরপর যদি নিয়ে যেতে হয়, আরহাম মৃত্যু আরহাম হয়ে ফিরে আসবে। এ বাল, যা তো, কি করবি দেখে নিব। বেশি কিছু করি না, সেজন্য ভাব নিচ্ছে। হ্যাঁ, তুই জানো আমার বেস্ট ফ্রেন্ড ঈশানও কিন্তু এসআই এর ছেলে। সো তোমাকে জেলে দিতে সময় লাগবে না। আপনার ওই ঈশান ফিশান কাকে জেলে দিবে? দিয়ে দেখাক না, আমিও দেখব। এইরকম ঈশান আমার পিছনে হাজারটা ঘোরে। সিরিয়াসলি? শ্রেয়ার দিকে চোখ গরম করে তাকায় নুসরাত। সে একটু ঝগড়া করতে চাচ্ছে, আর শ্রেয়া সেখানে সিরিয়াসলি মারছে। পেছনে ঈশান দাঁড়িয়েছিল। একবার নুসরাতের দিকে তাকিয়ে তাকিয়ে আর ভাবে তাকে তো এক ঈশান পাত্তা দিচ্ছে না, আর হাজার ঈশান পেছনে পড়ে থাকে। ঈশানের হাসি পায় খুব। শ্রেয়ার দিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য ইশারা করে। আরহাম শ্রেয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলে, মেয়ে, পালিয়ে যাচ্ছ কেন? পারবা না আমাদের সাথে? বুঝে গেছো তাই না? আরহাম, ভালো হচ্ছে না কিন্তু। আমরা শিক্ষক আরহাম, স্টুডেন্টদের সাথে এমন ব্যবহার করতে হয় না। আর তুই তো প্রথম দিন থেকে যা শুরু করেছিস। পালিয়ে যাচ্ছে কেন? লাগতে আসছিল তো। শোনো মেয়ে, আমি কিন্তু মোটেও ভালো ছেলে না। হতেই পারে এবার যদি জামা ছিঁড়ে দেই, তাহলে দেখো এবার আমার তোমার শরীরে কলঙ্ক না লাগিয়ে দেই। পাগল ছাগল তো এসব করতে পারে খুব। বাসায় খাইতে দেয় না, তাই কলেজে এসে মেয়েদের শরীরের জামা খায়। ঈশান জোরে চিল্লিয়ে ওঠে। শ্রেয়া ধরফড়িয়ে গাড়ির কাছে গিয়ে গাড়ি নিয়ে আসে। নুসরাত তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। ঈশান জয় আর আরহামের সাথে হালকা কথা বলে বাইরে আসে। কিছুটা দূরে শ্রেয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশান এসে থাকে, সবাই চুপচাপ আছে। ঈশানও কিছু না বলে শ্রেয়াকে গাড়ি চালাতে বলে। শ্রেয়া মুখ বুজে ড্রাইভ করতে থাকে। শিক্ষকদের রাগ থাকতে নেই ভাইয়া, তুমি আরহাম আর জর্জ স্যারকে বলে দিও। তুমি তো জানো শ্রেয়া কেমন। আরহাম স্যার নিজেই এসে ঝগড়া শুরু করেছিল। ঈশান একবার নুসরাতের দিকে তাকায়। মেয়েটা ফ্রেন্ডকে বাঁচানোর জন্য দোষ কার ঘাড়ে দিচ্ছে। কিন্তু ঈশান তো সবটা দেখেছে। শ্রেয়া নিজ থেকেই লাগতে গেছিল। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার দিয়ে তোমার কাজল রাখবো, আর সারা দিনটাই আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তায় আমার। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা। গাড়ি চালাতে চালাতে গানটা চালু করে দেয় শ্রেয়া। আনমনা হয়ে গাড়ি চালাচ্ছে দেখে ঈশান শ্রেয়াকে এই পাশে আসতে বলে, নিজেই গাড়ি চালাতে থাকে। প্রায় 20 মিনিট পর তারা বাসায় আসে। শ্রেয়া কারোর সাথে কথা না বলে রুমে গিয়ে গোসলে ঢুকে পড়ে। হঠাৎ করে মেয়েটার আবার কি হয়ে গেল? গাড়ি চালানোর সময় কাউকে দেখছে হয়তো, কিন্তু কাকে দেখলো আমি তো বুঝতেই পারলাম না। উফ, এই মেয়েটা হঠাৎ কি করে আল্লাহই জানে। নুসরতের কি হয়েছে? জানি না ভাইয়া, হঠাৎ কি হলো ওর, এমন আনমনা দেখালো কেন? আমিও তো জানি না। যাই হোক, বাসায় যা, আর বিকালে আমাদের বাসায় আসিস। শ্রেয়া আর তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি? নুসরত তো সেই খুশি। কতদিন থেকে যে এই সুযোগ খুঁজছে, কিন্তু ঈশান তো তাকে পাত্তা দেয় না। আর সুযোগ পেয়ে হাতছাড়া করবে নাকি? ঈশান নুসরতের হাসি মাখা মুখ দেখে বলে, তুই যে ঢিলা, লেট করে আসলে রেখে চলে যাব। জানিস তো আমি এমন ঢিলা পছন্দ করি না। আব্বে, নো প্রবলেম। আমি এই যাব, গোসল করে রেডি হয়ে এসে যাব। তাহলে তো দেরি হবে না, তাই না? ঈশান হালকা হাসে। এদিকে জয় আরহামের কাছে ফোন দিয়ে বলে, এখনো রেগে থাকবি আহরাম? যা হবার হয়েছে বাদ দে, আর লাগতে যাস না মেয়েটার সাথে। দেখতেই পাচ্ছিস কেমন হতে পারে মেয়েটা। সরি, সেদিন আমার জন্য তোর এই অবস্থা।
না না ঠিক আছে, দরকার হলে আরো ডেয়ার দিস। আর দেখিস এবার যেন মেয়েটা মন্ত্রীর মেয়ে হয়, সে আবার আমাকে আর্মি দিয়ে মাইর খাওয়াবে, সমস্যা নাই। জয় ফোন করে আরহামের কাছে, ভাবে একটু সান্ত্বনা দেবে, কিন্তু আরহাম তো আছে রেগে। জয় কিছুটা সংশয় নিয়ে বলে, তুই কেন এত হাইপার হচ্ছিস আহরাম? এটা তো তেমন কিছু না, মেয়েটা এমনিতেই তোকে রাগানোর চেষ্টা করছে। তুই চুপ থাকবি, তাহলে দেখবি মেয়েটা নিজে থেকে থেমে যাবে। আমাকে পাগল বলার সাহস কই পাইও? আর দেখলি ঈশান একটা কথাও বলে নাই। ও যদি কিছু বলতো তাও না। শালা আজ পর্যন্ত ওর বাসায় নিয়ে যায়নি আমাদের। জানিস তো কেন নিয়ে যায়নি? বাদ দে, বলছে তো একদিন নিয়ে যাবে। আমার রাগ উঠে ভাই, ও তো আমাদের সবার বাসায় আসছে, অথচ ওর বাসায় যায়নি। ওর বোন কি এখনো ছোট আছে? আমরা নাকি ওর বোনের সাথে ভুলিয়ে ভালিয়ে প্রেম করব? আরহাম বিরক্ত হয়ে কথাটা বলে। জয় হাহা করে হেসে ওঠে। ঈশানের কথা ওর বোনের বিয়ে না হওয়া পর্যন্ত কাউকে বাসায় নিয়ে যাবে না। আজকাল নাকি বন্ধুর বোনের সাথে সবাই প্রেম করে। আরহাম আবারও বলে, আর বলিস না জয়, আমিও দেখবো ঈশানের বোন কত সুন্দরী। আমাদের কি ঠেকা পড়ছে ওর বোনের সাথে প্রেম করার? শালা ভয়েই ওর বাসায় নিয়ে যায় না। থাক, এবার ওর পিছু নিয়ে ওর বাসায় যাব। কেমন হবে বলতো? সারপ্রাইজ দিব, সারপ্রাইজ। ইয়ো বন্ধ ইয়ো, তাহলে হয়ে যাক, শ্বশুর বাড়ি যাবো আমরা। শোনো, গিয়ে এমন ভান নিব যেন আমরা ঈশানকে চিনি না, কিন্তু ঈশানের মায়ের কাছে বলবো ঈশানের বোন তোকেও ঠকাইছে আমাকেও। কেমন হবে বল? আরহামের প্ল্যান শুনে জয় কেসে ওঠে। পাগল কি তাহলে শ্রেয়া তাকে এমনি বলেছে? এই রকম করলে তো ঈশান নিজেই জেলে ঢোকাবে। আহরাম, তুই পাগল হয়েছিস? কি সব বলছিস? আমি এসব নাই ভাই। আরে বা, আমরা তিনজন সেই ন্যাংটাকালের বন্ধু, তবুও ওর বাসা দেখি নাই। তো প্রথমবার যাব, একটু অন্যরকম কাহিনী তো করতে হবে তাই না, যাতে সারা জীবন আমাদের কথা মনে থাকে ওর। তা ঠিক, কিন্তু ভাই ঈশান যদি পিঠে লাঠির বাড়ি দেয়, তুই আগে শাশুড়ি শাশুড়ি বলে পায়ে পড়িস, তারপর আমি। ওকে? ওকে। আর মারবে না বস, আমি তো অসুস্থ তাই না? আরহাম হালকা হেসে বলে। তারা দুজন কি কি করবে প্ল্যান করে নেয়। দুজন প্ল্যান করতে গিয়ে নিজেরাই হেসে কুটি কুটি হয়। কাল কি হবে সেটাই ভাবছে। আসলে তারা কি জানে সারপ্রাইজ দিতে এসে নিজেরা সারপ্রাইজ হয়ে যাবে। বিকালে শ্রেয়া আর নুসরাত দুজনে মিলে মার্কেটে বেরিয়ে পড়ে। সাথে ঈশান আছে। শ্রেয়া নিজেই ড্রাইভ করছিল, তখন সামনে থেকে একটা ট্রাক আসে। শ্রেয়া ব্রেক কন্ট্রোল করতে না পেরে ব্যাক সাইড নিয়ে একটা রাস্তায় ঢুকে পড়ে। আর তখন জানতো না সবচেয়ে বড় বিপদ সেই রাস্তায়। আরহাম টিউশনি করে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল, তখন পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। গাড়ির সাথে হালকা ধাক্কা খায়, কিন্তু শরীরে ব্যথা থাকার কারণে এখন আর মাটি থেকে ওঠার ক্ষমতা হচ্ছে না তার, তাই চিল্লিয়ে ওঠে। শ্রেয়া তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখার চেষ্টা করে কার সাথে ধাক্কা লেগেছে। সামনে আরহামকে দেখে বিরক্ত হয় আর বলে, তাই তো বলি, আমি তো অ্যাক্সিডেন্ট করার মেয়ে না, অশুভের দেখাচ্ছে। সেই জন্য আমার এত সুন্দর গাড়িটা এক পাগলের সাথে ধাক্কা খেলো। এই মেয়ে, তুমি কি আমাকে একদম মেরে ফেলার প্ল্যান করছো? সেই সকালে একবার ধাক্কা মারছো, এখন এই ধাক্কা জোরে লাগলে আমার তো 40 বের হতো। হলে হতো, আর সেটা তো ভালোই হতো। অনেকদিন থেকে কারো মিলাদ খাওয়া হয়নি, আপনি বললে অন্তত একটা দাওয়াত পেতাম। দুই শয়তান তাহলে এক জায়গায়? ঈশান তুই এই শয়তান পাগল ছাগল মেয়েদের সাথে কি করিস? এই সত্যি করে বল, এই মেয়েগুলোর সাথে একই গাড়িতে তুই কি করিস? ঈশান গাড়ি থেকে বের হয়, তারপর আরহামকে উঠিয়ে গাড়ির একটা সিটে বসিয়ে দেয়। বেচারা ব্যথায় নড়তে পারছে না আর। ঈশান কি বলবে সেটা মনে মনে গেঁথে নেয়। তারপর মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, এই মেয়ে, আমাদের হসপিটালে নিয়ে চলো, নাকি এইভাবে মেরে ফেলবে? হ্যাঁ, মন চাচ্ছে গলা টিপে মারি দুটোকে। একটা তো আওয়ালাওয়া, একটা পাত্তাই দেয় না। হ্যাঁ, এটাই সুযোগ মেরে দেওয়ার। ঈশান সত্যি করে বল, এই মেয়েগুলোর সাথে তুই কি করছিস? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। শোন বলি তাহলে, আমি একটু বিকালে বাইরে বের হলাম যে একটু ঘোরাঘুরি করব। তো তখনই হুট করে এই মেয়ে দুটো আমার সামনে এসে বলে, এই ছেলে, তোমার বন্ধু তো আমার ফ্রেন্ডকে অপমান করছিল তাই না? এবার তোমাকে কে বাঁচাবে? আজ তোমাকে নিয়ে গিয়ে বেঁচে দিব। দেখুন ম্যাম, আমি কিছু করি নাই, আমাকে নিয়ে যাবেন না প্লিজ। আমি তো আপনাদের ক্ষতি করি নাই। কত টাকা লাগবে বলেন, সব দিব। না, আমার টাকা লাগবে না। তুই তো আরহামের বেস্ট ফ্রেন্ড, তোকে মেরে দিলে আরহাম কষ্ট পাবে, আর তাতেই আমি হ্যাপি।
কারণ এই ছেলেটা সবার সামনে আমাকে লজ্জায় ফেলেছিল। ওকে দেখুন, আমি আরামকে আপনার কাছে এনে দেব, তবু আমার ক্ষতি করবেন না। আমার না হওয়া বউ আমার জন্য কষ্ট পাবে, আর বাচ্চাগুলো বাবা না পেয়ে কান্না করবে। হোক, তাতে আমাদের কি? আমরা আজ তোমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিব, আর পুলিশ ভাববে এটা একটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট। নুসরাত আর শ্রেয়া অবাক হয়ে ঈশানের কথা শুনে কত সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলতেছে। আরহাম অবাক হয়ে শ্রেয়াকে দেখে। এই মেয়েটা তার বন্ধুকে মেরে ফেলতে চাইছিল। আরহাম নিজের অবাক হওয়া কণ্ঠ নিয়ে বলে, তারপর এখানে কিভাবে আসলি তুই? তুই চাইলে তো পালিয়ে যেতে পারতিস। দুইটা মেয়ের থেকে বাঁচা কঠিন কাজ না? আরে না, আরো 4-5 জন ছেলে ছিল, তারা জোর করে আমাকে গাড়িতে উঠিয়ে দেয়। তারপরে এই মেয়ে দুটো আমাকে মারার জন্য এইদিকে নিয়ে আসছিল। কি বলিস? তারপর এই রাস্তায় কেন? বড় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ তোর দেখা পাই। আর মেয়েটা ভাবে এক ঢিলে 2 পাখি মারবে, সেজন্য আমাকে সাথে নিয়ে তোর গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চায়। কিন্তু আমি গাড়ি ব্রেক চেপে ধরার জন্য তোর এত লাগেনি। হোয়াট? কি বলছিস রে তুই? আমার তো বিশ্বাস হচ্ছে না এই মেয়েগুলো এত কিছু করতে পারে। থ্যাঙ্কস দোস্ত, নয়তো আমাকে এরা মেরে দিত। আমাকেও তো মেরে দিত। এখন কই নিয়ে যাচ্ছে দেখ, আবার অন্য কোথাও না নিয়ে যায়। তুই পুলিশকে জানিয়ে দে। তোর বাবাকে বল আমাদের 2টা মেয়ে কিডন্যাপ করছে, তাহলে দেখবি এই মেয়ে দুটোর কি করে। আরহাম একটা ভাব নিয়ে বলে, নুসরাত আর শ্রেয়া ঈশানের বানানো কাহিনী শুনে জ্ঞান হারার মতো হয়ে গেছে। মানে মানুষ এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে, সেটা যেন ওরা জানতো না। শ্রেয়া একটা ক্লিনিকের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায়। তারপর ঈশান আর শ্রেয়া দুজনে মিলে আরহামকে কেবিনে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর, যান, আজকের মতো দুজনকে ছেড়ে দিলাম। এরপর যদি আমার সাথে লাগতে আসেন তো একদম গাড়ির উপর দিয়ে চালিয়ে দেব। শ্রেয়সী না, এটা তো ছেড়াতে না। কি মেয়ে মাইরি, একদম বোম্বে মরিস। যাও ছেড়াতে না, যাও, জেলে যাওয়ার জন্য তৈরি হও। কে আমাদের জেলে দেবে শুনি? আপনার এই ফাটা কিস্ট ঈশান নাকি? এ তো নিজের একটা ছেড়াতে না। আর কাকে ছেড়াতে না বলছেন? হ্যাঁ, নুসরাত রেগে কথাটা বলে। ঈশানের তো মজাই লাগছে এদের ঝগড়া দেখতে, তাই নিজেও একটু ঝগড়া করার জন্য প্রিপারেশন নিচ্ছে। তারপর গলাটা পরিষ্কার করে বলে, এই মেয়ে শুনো। এই ফাটা কিস্ট বেল মাথা না, কি বলি? হ্যাঁ বল শুনি, কি বলি? মাথার চুল একটাও রাখবো না বলে দিলাম। ও আব্দুল কাদেরের মতো মাথা ন্যাড়া করে দিব, কিন্তু তারপর সেই মাথায় ঢোল পিটাবো আমি। শ্রেয়া আর ঈশান হা হয়ে নুসরাতের দিকে তাকায়। এই মেয়ে এসব কি বলছে? ঈশান কেসে ওঠে। এ কি ঝগড়া করবে? তার সামনে তো স্বয়ং ঝগড়ুটে রানী আছে। এই মেয়ে, আমাকে কোন দিক দিয়ে ফাটাকেষ্ট মনে হচ্ছে? হ্যাঁ, বাদরের মতো গায়ের সাথে সব সময় লেগে থাকো কেন? যাও এখান থেকে, বাচ্চাদের কাছে গিয়ে দুধু খাওয়াও, গাছে গাছে ঝুলে বেড়াও। দেখ ভাই, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। নুসরাতের নাকের ডগা লাল হয়ে যায়, রাগে তার শরীর ঘিন ঘিন করছে। শ্রেয়া আর আরহাম এদের কাণ্ড দেখে হা হয়ে যায়। শ্রেয়া তো না পারছে হাসতে, না পারছে কাঁদতে। ঈশান আবার বলে, ওয়াক পচা মেয়ে, আমি ছোট ছেলে তোমার ওইসব দেখার জন্য বসে নাই। তবে যদি দেখাতে চাও তাহলে একান্তভাবে দেখাতে পারো, এখানে সবার সামনে দেখবো না। শ্রেয়া শাওলি, এর আমার সামনে থেকে সরা, নয়তো আমি কিন্তু। কিন্তু কি? হ্যাঁ, ঈশান হালকা কেসে বলে। নুসরাতের বেশি রাগ উঠলে কেঁদে দেয়। তাই হলো, রাগ কন্ট্রোল করতে না পেরে ঈশানের হাতে একটা কামড় বসায়। তারপর নাক মুছতে মুছতে কান্না করে। ভাই এটা এমন ঝগড়ুটে কেন রে? এ তো দেখি সেওশির থেকেও আরো বেশি ঝগড়ুটে। আমি মোটেও ঝগড়ুটে না, ওকে? শ্রেয়া রেগে বলে। আরাম ভয়ে আর কিছু বলে না। এ যদি নুসরাতের মতো তাকে কামড় দেয় তাহলে সে সত্যি সত্যি পটল তুলবে। ঈশান হাতের দিকে একবার তাকায়, তারপর নুসরাতের দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। হাতে দাঁতের দাগ বসিয়ে ফেলেছে মেয়েটা। নুসরাত ঈশানের কাছে গিয়ে ঈশানের শার্টের হাতায় নিজের নাক মুছে। ঈশান ওয়াক করে দূরে সরে যায়। এই কাণ্ডে আরাম আর শ্রেয়া জোরেই হেসে ফেলে। মানেটা কি? নুসরাত ঈশানের শার্টে নাক মুছছে? বাক, ছ্যা ছ্যা। এই মেয়ে, আমার শার্ট, ছি ছি, আমি এই শার্ট আর পরবো না। ঈশান নিজের গা থেকে শার্ট খুলে ফেলে দেয়। আরাম হাসতে হাসতে পাগল প্রায়। এবার নুসরাতের রাগ কমে যায়। চোখের পানি মুছে শ্রেয়াকে বলে, চল এখান থেকে, আমাদের কোনো কাম নাই। মার্কেট করতে হবে। এই গরুদের সাথে থাকা মানে নিজেকে গরু মনে করা। এই ছ্যামড়ি, কোথায় যাও? হ্যাঁ,
চুপচাপ আমাদের নিজ নিজ বাসায় পৌঁছে দাও, আর হামকেও তার বাসায় রেখে আসো। ঈশানের ইশারায় শ্রেয়া গাড়িতে গিয়ে বসে। ঈশান আরহামকে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। তারপর আরহামকে বাসায় রেখে তারা তিনজন মার্কেটে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর ঈশান চিল্লিয়ে ওঠে, গাড়ি ঠিক মতো চালাতে পারিস না? তখন যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত তাহলে? সবসময় নিজের মতো চললে হবে নাকি? গাড়ি চালানোর সময় রাস্তায় নজর রাখতে হয়। আমার কি দোষ? সামনে থেকে ট্রাক এসে ধাক্কা দিতে চায়, আর আমি তো বুদ্ধি করে বাইপাসে গাড়ি ঠুকাইছিলাম, না হলে অ্যাক্সিডেন্ট হতো, সেইটাই ভালো লাগতো, তাই না? আর তুই? এই, আমাকে তোর কোন দিক দিয়ে ফাটাকেষ্ট মনে হয়? আমি ওয়াইদুল কাদের, আর আমার শার্টে তুই নাক মুছে দিয়েছিস। বাহ, ছি ছি। তো আমাকে রাগিয়ে দাও কেন? তোমার দোষ, তাই এইটুকু তোমার জন্য। বাকি কিছু করি নাই, এটাই অনেক। পা দিয়ে উড়িয়ে দেয় নেই, এটাই অনেক। শ্রেয়া আর ঈশান একসাথে ছি বলে ওঠে, কিন্তু পরক্ষণেই ঠুস করে একটা শব্দ হয়। ঈশান আর শ্রেয়া দুজন একসাথে নুসরাতের দিকে তাকায়। নুসরাত কাচুমাচু হয়ে বসে। পাদের নাম নিতেই পাদ ছেড়ে দিচ্ছে নুসরাত। শ্রেয়া আর ঈশান দুজন এবার জোরে হাসতে থাকে। নুসরাত ক্রাশের সামনে লজ্জায় পড়ে যায়। ঈশান আর একটু লজ্জা দেওয়ার জন্য বলে, আমাকে এই হাওয়া দিয়ে উড়াতে পারবি না নুসরাত। এসব একটা বোতলে ভরে তারপর নিজের মুখে মারিস। তোর এই গ্যাস কতটা সুগন্ধি বুঝতে পারবি। দেখো ভাইয়া, এবার কিন্তু সত্যি বেশি হচ্ছে। তোমরা মনে হয় পা ছাড়ো না, আমি না হয় তোমাদের সাথেই ছাড়ছি। আর তোমরা আড়ালে তো একই বিষয়, তাই না? এই, তোরা দুজন থাম তো, আর ঝগড়া শুনতে পারবো না। ঝগড়া শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেল। আচ্ছা, এসব বাদ। ঈশান ভাইয়া, আরাম স্যার তোমার বেস্ট ফ্রেন্ড হয়, তাই না? তো তোমার বেস্ট ফ্রেন্ড কি করেছে শ্রেয়ার সাথে জানো? হ্যাঁ, সব জানি। দোস্ত তোদের কম না। কি দরকার ছিল শ্রেয়াকে ডেয়ার দেওয়ার? তুই তো ভালো করেই শ্রেয়ার বিষয়ে জানতিস। ঈশান আর কিছু বলে না। শ্রেয়ার তাকিয়ে থাকা দেখে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর সবাই মিলে মার্কেট করে। ঈশান তো সাথে সাথে একটা শার্ট গায়ে জড়িয়ে নেয়। তা এরপর তিনজন মিলে প্রায় 60 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে পদ্মা নদীতে যায়। রাজশাহীর টি বাঁধ নামে সেটা সকলের কাছে পরিচিত। উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী। ছোট্ট এই শহরের জনজীবন এখন অনেকাংশই পদ্মাকে ঘিরে। বছরের প্রতিটি ঋতুতেই এই নদী ঘিরে রয়েছে মানুষের আনাগোনা। গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায়, তার চেয়ে বর্ষা যেন এলে বৃষ্টির জলে আরো বেশি পরিপূর্ণ হয়ে ওঠে। নদীর এই পরিপূর্ণতা ভ্রমণ বিলাসী মানুষকে সবসময়ই কাছে টানে। নদীর জলধারা ও নির্মল বায়ু শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দের জায়গা। এখানে গিয়ে নৌকাতে উঠে নদী ভ্রমণ করার একটা আলাদা স্বাদ পাওয়া যায়। ভাইয়া, কত সুন্দর লাগে দেখ। গোধূলি লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে কতটা মোহিত করছে, দেখতে দারুণ লাগছে ব্যাপারটা। ইস, গোধূলি লগ্নে রক্তিম সূর্য এত সুন্দর দেখায় কেন রে? কারণ আমার বোনটা ঠিক ওই রক্তিম সূর্যের মতো মিষ্টি, সেজন্য। আমার বোনটা তো মিষ্টি, তাহলে কি নদীর ভ্রমণ মিষ্টি না হয়ে থাকতে পারে বল? পাম। কেন? তোর সৌন্দর্য বর্ণনা করছি না দেখে কি হিংসে হচ্ছে? নুসরাত আর কিছু না বলে মুখ বাঁকায়। তারা প্রায় আরো 2-3 ঘন্টা সময় কাটিয়ে রাত 10টার সময় বাইরে থেকে ডিনার করে বাসায় ফেরে। পরের দিন সকালে সবাই রেডি হয়ে কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাস শেষ করে। আজ আর ঈশান শ্রেয়ার সাথে বাসায় ফিরতে পারেনি। আরহাম 8টার মতো তার সাথে লেগেছিল। 15-20 মিনিট পর ঈশান বিরক্ত হয়ে বলে, আরে ভাই, উদয় এইভাবে বসে থেকে কি লাভ বল? কোনো কাজ নাই? বাসায় যেতে হবে। এই সময় বাসায় না গেলে বাবা আমাকে আলুর ভর্তা বানাবে। সেই ভর্তা দিয়ে তোর বোন ভাত খাবে। ঈশান অবাক হয়। হঠাৎ করে তার বোনের কথা বলে কেন এরা? ঈশান উঠে একটা রিক্সা ধরে বাসার পথে যায়। আর পেছনে আরহাম ও জয় পেছনায়। জয় রিক্সায় বসে বলে, বন্ধু, মিষ্টি নিবি না নাকি? প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, এইভাবে খালি হাতে গেলে তো সম্মান থাকবে না। একে তো চুরি করে যাচ্ছিস, আমরা তার উপর আবার খালি হাতে। তো কি করবি? তাহলে তুই নেমে পড়, যা। আর কি কি কিনবি নিয়ে আয়। আমি ঈশানের পিছু নিয়ে চলে যাই, কারণ একবার ওটা হারিয়ে ফেললে আর যেতে পারবি না। দরকার নেই, চল, আমি ওর সাথেই যাব। উফ, আমি খুব এক্সাইটেড আহারাম। আজকে যে কি সারপ্রাইজটাই না হবে ঈশান। আমাদের নিজের বাসায় নিয়ে যায় না ওর বোনের জন্য। আজ তাহলে বোনের নকল বিয়ে সেজে যাই। ইয়েস, আমরা আসছি মেয়েরা না হওয়া শালার হওয়া বোন।
ঈশান হয়তো পাহারা না দিয়ে থাকলে তোমার ভাইকে শালাবাবু বানাতাম। আরে যাওয়ার আনন্দে কি আবোল তাবোল বকছিস? কাকে কি বলছিস? হ্যাঁ, বাই দা ওয়ে বন্ধু, ঈশানের বোনের বয়স কত? যদি কম হয় আর আমরা বলি ওর বিয়ে, তাহলে তো উল্টা আমরা বাস খাবো। আরে সালা, তুইও না ভুলে গেছিস নাকি? ঈশান বোন হওয়ার আনন্দে আমাদের মিষ্টি খাওয়াইছে, তো সেটা আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন। তার মানে আমাদের থেকে 7 বছরের ছোট। গিয়ে দেখ, অনার্স নয়তো ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। ও হ্যাঁ, তাই তো। আর এই বয়সে মেয়েদের আবেগ বেশি, তো মেজাজ ভালোই নেওয়া হবে। হুলালালা বাম ডিগি ডিগি বাম। আরহাম আর জয়ের মনে আনন্দের শেষ নেই। প্রায় 30 মিনিট পর ঈশান একটা জায়গায় নেমে পড়ে। আরহাম আর জয়ও তাদের রিক্সা থেকে নেমে যায় আর দেখে ঈশান কোন বাড়িতে ঢুকছে। তাকিয়ে দেখে 4র্থ ফ্ল্যাটের 3য় নম্বর ফ্লোরে যায়। আরহাম আর জয় একটা হ্যাবলা মার্কা হাসি দিয়ে সেই উদ্দেশ্যে বেরিয়ে যায়। জয়, তুই শিওর তো যে এই সময় শাহিন আঙ্কেল বাসায় থাকবে না? দেখ, আন্টির সামনে তাও মজা করা যাবে, কিন্তু ঈশানের এসআই বাপের সামনে তো মুখ থেকে কথাও বের করতে পারবো না আমি। আরে বাল, চিন্তা করিস না, আমি ঈশানের থেকে আগে শুনে রেখেছি শাহিন আঙ্কেল সন্ধ্যা 7টার পর বাসায় আসে, আর কাজ না থাকলে সেটা আলাদা বিষয়। আচ্ছা, বিসমিল্লাহ বলে মিশন শুরু করি, চল। বিসমিল্লাহ। আরহাম আর জয় দুজন মিলে ঈশানের বাসার সামনে এসে কলিং বেল বাজায়। ঈশান মাত্র বাসায় ঢোকে। এখন কে আসলো ভেবে নিজে গিয়ে দরজা খুলে দেয়। সামনে আরহাম আর জয়কে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। তো তোরা এখানে কেন? তোরা আমাকে ফলো করতে করতে চলে আসছিস, তাই না? এটা কিন্তু ঠিক না হারাম, তুই রুলস ভঙ্গ করছিস। জি ভাইয়া, আপনি কে? আসলে এটা আমাদের দুজনের শ্বশুর বাড়ি, তো আমাদের শাশুড়ি মা কোথায় একটু বলবেন? হোয়াট? জি বলছিলাম কি ভাইয়া, আপনি কি বাংলা বুঝতে পারেন না? আসলে আমরা বলছিলাম কি, এটা তো ঈশিতা ম্যামের বাসা, তাই না? ওনার মেয়ে আমাদের দুজনের সাথে ফ্লার্ট করছে, তাই এর বিচার নিতে চলে আসলাম। ঈশান এবার বুঝতে পারে এরা কেন এসেছে। ও বাসায় নিয়ে আসে না, সেই জন্য চলে আসে। আর আসতে তো আসছে, নিশ্চয়ই কোনো প্ল্যান সাজিয়ে আসছে। ঈশান উল্টো দিক হয়ে হালকা হাসে। এরা তো আর তার মায়ের সম্পর্কে জানে না। ঈশান হাতের ইশারায় বলে, ওই যে ওইটা হচ্ছে আমার মা। আসলে তোমরা যাদের খোঁজে বাসায় আসছো, আমি সেই মেয়ের বড় ভাই। বাট আমার বোন তো গাধাদের সাথে ফ্লার্ট করে। আপনাদের দেখে মনে হয় না আপনারা গাধা? তুই কি আমাদের সুন্দরভাবে অপমান করলি? থাম না, আমরা কি করি আগে আগে দেখে যা। ঈশান বাবাকে আসছে, তার সাথে এত ফুসুর করছিস? মাত্র আসলি, ফ্রেশ হয়ে 2 ভাই বোন খেতে আয়। ঈশিতা চৌধুরীর কথা শুনে জয় আর আরহাম সেখানে যায়। আরহাম গিয়ে পায়ে পড়ে সালাম করে। দেখা দেখি জয়ও তাই করে। ঈশান ওদের কাছাকাছি এসে দাঁড়ায়। এরা কি কি করে সবটা তো ফোনে রেকর্ড করতে হবে, পরে কাজে লাগতে পারে। আরহাম পা ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, আম্মাজান, আপনি এত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়েটা এমন খাচ্চুন্নি কেন আম্মাজান? আপনার মেয়ে আমাদের জীবন শেষ করে দিল আম্মাজান। এসব কি হচ্ছে? তোমরা কারা? এখানে এসে এমন সিনক্রেট করছো কেন? পা ছাড়ো দেখি। আর কি হয়েছে খুলে বলো। কি বলবো আম্মাজান, আপনার মেয়ে আমার সাথে 1 বছর রিলেশন করছে, এখন এসে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। আমি বিয়ের কথা বলাতে আমার সাথে আর কথা বলে না। আন্টি, আপনার মেয়ে আমার সাথে এমনটা করতে পারে না। আমার সাথে তো ও 1.5 বছরের রিলেশন করছে। আপনার মেয়ে একসাথে কয়টা রিলেশন করছে আন্টি? আমাদের এভাবে কেন ঠকালো? ঈশান অবাক হয়ে যায় এদের কথা শুনে। মানে কি, তারা কি প্ল্যান করে আসছে? সেটা ভাবতে ঈশানের রক্ত চলাচল বন্ধ করে দেয়। এমন বন্ধু যেন কারো না হয়, সেটা মনে মনে দোয়া করে নেয়। ঈশান শ্রেয়াকে টেক্সট করে নিচে আসতে বলে। শ্রেয়া আরহাম আর জয়কে দেখে ঈশানের পিছনে লুকিয়ে পড়ে। চুপচাপ দেখে যা এখানে কি হয়। ওরা ওই দিক হয়ে আছে, তোকে দেখতে পারবে না। দেখ ওরা কি প্ল্যান করে আসছে, আর মজা নিবি, একটা কথাও বলবি না ওকে। ওকে। শ্রেয়া মাথা নাড়িয়ে বোঝায় সে সব শুনবে, অথচ কি শুনবে বুঝতে পারে না। হঠাৎ এরা এখানে কেন? তার ভাইয়া তো কোনো বন্ধু নিয়ে আসে না। তাহলে জয় এবার বলে, আন্টি, আপনি জানেন না আপনার মেয়ের পিছনে আমি কত টাকা খরচ করেছি। এখন সে আমাকে অকর্ম বলে ব্রেকআপ করছে। আমি জব করি আন্টি, আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে। না আম্মাজান, এটা হতে পারে না। আমি আমার মেয়েকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে না পেলে মরে যাব। আমি তাকে অনেক ভালোবাসি আম্মাজান। শ্রেয়া ধরে ঈশানের পায়ের ওপর পড়ে। এই ছেলেগুলো কি বলছে? সে কোনোদিন এদের সাথে প্রেম করেছে? এবার ঈশিতা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বলে, তোমরা কি বলছো?
আমার মেয়ে তো অনেক ভালো, সে কখনো এসব করতে পারে না। মিথ্যে বলছো কেন তোমরা? আম্মাজান, আমরা মিথ্যা বলতে যাব কেন? আপনার মেয়ের সাথে আমার 1 বছরের সম্পর্ক ছিল, আর শেষে বিয়ের কথা শুনে পালিয়ে গেল। আমি কি এমনি আপনার বাসায় আসছি বলেন? আমার তো ভয় থাকা উচিত যদি মাইর দেন। আপনার মেয়েকে ভালোবাসি, সেজন্য এত রিস্ক নিয়ে আসা। আচ্ছা, তোমার কথা বিশ্বাস করা যায়, কিন্তু এই ছেলে তো মিথ্যা বলছে। যে মেয়ে 1টা বছর আগে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলছে, সে নিশ্চয়ই 1 থেকে 5 বছর আগে থেকে অন্য কারোর সাথে প্রেম করবে না। এ কি কথা বলছেন আন্টি? আপনার মেয়ে আর কার সাথে এমন নাটক করেছে? ঈশান, তোর বোনের নামে এসব কি শুনছি? এত তাড়াতাড়ি তাহলে নিজেকে নর্দমার কীট বানিয়ে ফেলছে? এই ওর ভালোবাসা ছিল? ঈশান বুঝে যায় তার মা সিরিয়াস হয়ে পড়েছে। ভয়ে একটা ঢোক গেলে চোখ মুখে একটা রাগী ভাব ফুটিয়ে তোলে। আরহাম আর জয়ের দিকে রাগী চোখে তাকায়, কিন্তু তারা তো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। ঈশান হালকা ভয়ে ভয়ে বলে, আম্মু, ওরা তোমার সাথে মজা করছে। তোমার মেয়ের উপর তোমার বিশ্বাস নেই নাকি? তোর কি এদের দেখে মজা মনে হচ্ছে? দেখ তো মুখটা কেমন করে কথা বলছে, মনে হয় ছেলেটার কত কষ্ট। তোমার নাম কি বাবা? আমার নাম আরহাম আম্মাজান। আমি নিজেকে শেষ করে দিব আম্মাজান। আমি এ জীবন আর রাখতে চাই না। আপনার মেয়ে আমাকে এভাবে ঠকাতে পারলো? আরহাম কান্নার নাটক করে মেঝেতে হাত দিয়ে আঘাত করে, এমন ভাব করে যেন তার অনেক কষ্ট হচ্ছে। শ্রেয়া ঈশানের পেছনে তাকিয়ে হা হয়ে সব শোনে। বাপরে, ছেলেটা এমন নাটক কই থেকে শিখলো? আচ্ছা, এই আরহামের বাচ্চা যদি আমার চেহারা দেখে, তাহলে কি মুখটা এমন থাকবে ভাইয়া? ভাইয়া, তোর বন্ধুরা আমার নাটকবাজ কেন রে? চুপ যা শ্রেয়া, তোর দুইটা বিয়ে এখানে তোকে দাবি করছে। তা কার সাথে তোর বিয়ে দেওয়া যায় বলতো? হারামি, মারিস না, থাম তো। তুই ভিডিও কর, এদের সব কাহিনী ভাইরাল করার দায়িত্ব আমার। ও লাল্লা হো লাল্লা ইয়া হো লাল্লা হো। শ্রেয়া, এদিকে আয় তো মা। আমার দুইটা জামাই তোর কাছে আসছে। শুনলাম এদের নাকি তুই প্রেমের নাটক করছিস। শ্রেয়া নাম শুনে আরহাম আর জয় লাফিয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর ভয়ে ভয়ে পিছু ফিরে তাকায়। শ্রেয়া একটা মুখ বাঁকিয়ে হাসি দেয়। আরহাম আর জয় যেন আকাশ থেকে পড়ল। শ্রেয়া ঈশানের বোন? জয় আর আরহাম একসাথে কথাটা বলে জোরে চিল্লিয়ে ওঠে। এবার ঈশান হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়ে। বেচারা হাসি থামাতে পারছে না। শ্রেয়া তার মায়ের কাছে এসে পায়ের কাছে বসে পড়ে, তারপর মায়ের কোলে মাথা রেখে বলে, আম্মু, এই ছেলেগুলো মিথ্যে বলছে। আমি কেমন তুমি তো খুব ভালো করেই জানো, তাই না? তাছাড়া ওনারা হচ্ছে... থাক, আমাকে বলতে হবে না মা। ঈশান তো অনেক আগে আমাকে আরহাম আর জয়ের পিক দেখাইছে, আগেই চিনছিলাম আমি, কিন্তু এমন নাটক করলো কেন সেটা বুঝলাম না। আরহাম আর জয় দরজার দিকে একবার তাকায়, তারপর ঈশানের দিকে একবার তাকিয়ে দৌড় লাগায়। আকস্মিক এমন ঘটনায় সবাই বোকা বনে যায়। আরহাম আর জয় পালিয়ে গেছে ঈশানের ভয়ে। এবার সবাই জোরে হেসে দেয়। ঈশান মায়ের কাছে এসে বলে, আম্মু, আমি তো ভাবছিলাম তুমি হয়তো শ্রেয়াকে ভুল বুঝছো। ভয় লাগছিল আমার, জানো না হারামি কটা এভাবে মজা করবে, বুঝতে পারি নাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওরা এভাবে পালিয়ে গেল কেন? শ্রেয়াকে দেখে যেন ভূত দেখার মতো হয়েছে। ওরা কি শ্রেয়ার বিষয়ে জানতো না? না আম্মু, তুমি তো জানো আমি শ্রেয়াকে বোন হিসেবে এখনো কারো কাছে পরিচয় দেইনি। আর একটা দুর্ঘটনার জন্য ওরা শ্রেয়াকে অন্যভাবে চিনে। আর শ্রেয়া যে আমার বোন এটা কখনো ভাবতে পারে নাই। তাছাড়া অন্য একটা কারণ হলো... শ্রেয়া ঈশানের মুখ চেপে ধরে। ঈশিতা চৌধুরী ভ্রু কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। ঈশান দৌড়ে বাইরে গিয়ে আরহাম আর জয়কে টেনে বাসায় নিয়ে আসে। ওরা গাড়ির জন্য বাইরে অপেক্ষা করছিল, কিন্তু গাড়ি না পাওয়ার জন্য ঈশান ওদের নিয়ে বাসায় আসতে পারে। আরহাম আর জয় অনেকটা ভয়ে আছে। আরহাম তো ঈশানের হাতে মার খেলে এবার মরে যাবে। এমনি থেকে তার শরীরে ব্যথা হয়ে আছে। তাছাড়া তার লজ্জা আর ভয় দুইটা একসাথে হচ্ছে, কারণ সে তো শ্রেয়ার সাথে প্রেমের নাটক করেছিল 1 মাস। আরহামের মনোভাব বুঝতে পেরে ঈশান বলে, বাদ দে, আম্মু আছে, এইরকম ভাবে থাকিস না। আম্মু সন্দেহ করলে অনেক খারাপ হবে। প্যারা নেস না এই বিষয়ে।